হ্যালো। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু দেখছি। এখন শুরু করা যায়। শুরুতেই এই বছরের প্রথম লাইভ সেশন। সবাইকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার। আমাকে কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করেন, তাহলে বুঝতে পারবো যে শোনা যাচ্ছে। এবং আপনাদের কোশ্চেনগুলো টাইপ করতে থাকুন। ওকে, সো শুরুতেই আশা করি যে সবাই নিউ ইয়ারের জন্য, নতুন বছরের জন্য একটা রেজুলেশন করেছেন। মিনস নিজস্ব যে ওয়ার্ক প্ল্যান গুলো, কিভাবে এই বছরটা কাটাবেন, এটার একটা ইনিশিয়াল প্ল্যান আমার মনে হয় যে সবার মাথায় থাকা উচিত এবং ওইভাবে প্ল্যান থাকা উচিত। এবং সেই হিসেবে আপনাদেরকে প্রসিড করতে হবে। তো আমরা যেহেতু এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অথবা প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, তো আমাদের জন্য রেজুলেশনের ওই পার্টগুলো থাকবে, কিংবা ওই জিনিসগুলো নিয়ে আমি একটু আপনাদেরকে হেল্প করতে চাই যে কি ধরনের প্ল্যান থাকা উচিত। সো এক ক্যালেন্ডার ইয়ার বা 1 ক্যালেন্ডার ইয়ার, এটা আসলে 365 ডেজ, সো খুবই শর্ট। সো শর্ট প্ল্যানের জন্য প্ল্যানগুলো ওইভাবে করা উচিত একটা বছরের জন্য, কিংবা যদি লং টার্ম হয়ে থাকে 5 বছর 10 বছর, সো কোথায় দেখতে চান, কিভাবে যেতে চান, এই জিনিসগুলো থাকা উচিত। এবং এগুলো থাকলে সুবিধা হবে। একটা প্ল্যান থাকলে যেটা সুবিধা হয়, যেটা কিনা ইজিলি অ্যাচিভ করা যায়, মিনস আপনাকে অ্যাকশন করা যায় এবং অ্যাকশনের ভিত্তিতে সামনের দিকে প্রসিড করা যায়। সো আমরা এখানে নর্মালি স্কলারশিপ, ইন্টারন্যাশনাল জব, এগুলো নিয়ে কথা বলি। তো দেখেন যে সবগুলোতেই নিজস্ব কিছু স্কিলস ডেভেলপ করাটা খুবই জরুরি। সো নতুন বছর স্কিলগুলো কি ধরনের হইতে পারে? একটা হইতে পারে যে টেকনিক্যাল স্কিল, এবং যেগুলো ডিমান্ড আছে সেগুলো যদি আমরা শর্ট টার্মের মধ্যে কিছুটা ফুলফিল করে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য অথবা কমার্শিয়াল মার্কেটের জন্য আমরা নিজেদেরকে রেডি করতে পারি, সো এটা হবে অনেক ওয়াইজ ডিসিশন। সো এটার মধ্যে দেখবেন যে আপনারা কিভাবে
প্ল্যান গুলো করবেন। তো এখন দেখেন, প্রথমে যদি আমরা টেকনিক্যাল স্কিলের দিকে যাই, যে এগুলোতে 2020-20 জন্য 2020-র জন্য প্ল্যান গুলো ওইভাবে করবেন যেগুলো ডিমান্ড আছে। ডিমান্ড গুলো কি আছে? যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে ডিজিটাল ট্রান্সফরমেশন। ডিজিটাল ট্রান্সফরমেশন আসলে ইঞ্জিনিয়ারিং কাজ না হলেও হবে। এখানে কিভাবে টেকনোলজির দিকে আপনার বিজনেসটাকে আপনাকে ট্রান্সফর্ম করতে পারেন, ডিসরাপটিভ স্ট্র্যাটেজি গুলো কি হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে, কি ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলোকে যদি আপনি খোঁজ নিয়ে কিংবা আমরা যেটা এখানে আলোচনা করছি সেই জিনিসগুলোকে যদি আমরা একটু ফোকাস করি, তাহলে কিন্তু অনেক বেশি আমি বলবো ভ্যালু অ্যাড করা সম্ভব হবে। কিভাবে ভ্যালু অ্যাড হবে? আপনি যখন একটা স্কলারশিপের জন্য ট্রাই করছেন, অনেক কিছু ক্যাটাগরি লাগবে। সেখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হবে যে আপনার ওই রেলিভেন্ট ফিল্ডের জন্য স্কিল সেট আছে কিনা, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা। অনেক সময় এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে যদি আপনি এই বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ গুলোতে যদি অ্যাটেন্ড করে থাকেন, সেটার বেসিক যদি আপনার আইডিয়া গুলো থাকে। যেমন ডিপ লার্নিং করতে চাচ্ছেন, তো সেখানে পাইথন সম্পর্কে আপনি জানেন কিনা, অথবা গুগল ক্লাউড সম্পর্কে জানেন কিনা, গুগল ক্লাউডের কিংবা মাইক্রোসফট ক্লাউড সম্পর্কে জানেন কিনা। তো এগুলো একটা একটা সঙ্গে সম্পর্কযুক্ত হবে। তো এই জন্য আপনারা যখন সিবিতে লিখবেন ডেটা অ্যানালিটিক্স, স্ট্যাটিস্টিক্স আইডিয়া আছে কিনা। সো আপনি একটার সাথে একটা রিলেটেড, আপনার প্রোগ্রামিং এর সঙ্গে বিজনেসের যে রিলেশন, বিজনেসের সাথে যে প্রোগ্রামিং রিলেশন, তো এই জিনিসগুলো ইকোনমিক্স এর সাথে এগুলো রিলেশনটা কি। তো এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যখন আপনারা জানবেন, জানার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট জানার চেষ্টা করেন। অনেক সময় আপনি পুরোপুরি জানেন কিনা এটা দেখাচ্ছে অ্যাপ্রোচটাকে দেখা হয়, যে আপনার অ্যাপ্রোচটা কেমন ছিল, আপনার ইন্টারভিউতে আপনি কিভাবে অ্যাপ্রোচ করেছেন, কি করতে চাচ্ছেন। অনেক সময় ইন্টারভিউ গুলোতে কিন্তু এটা মেজার করা হয়, এটা স্কলারশিপের ক্ষেত্রে হবে, জবের ক্ষেত্রে হবে, যে আপনি এক্স্যাক্টলি জিনিসটা জানেন কি জানেন না। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার অ্যাপ্রোচটা কি, আপনার জানার আগ্রহ আছে কিনা, আপনি পজিটিভলি নিচ্ছেন কিনা। সো এই জিনিসগুলোকে আপনাদেরকে একটু ভিশনের মধ্যে, মিশনের মধ্যে এগুলোকে নিতে হবে, কনসিডার করতে হবে। সো এই আমার মনে হয় যে আপনারা যদি এইভাবে প্রথমে যদি প্ল্যানিং করেন, প্রথমে গোল সেটিংস, দেন প্ল্যানিং, দেন সেগুলোকে ডেভেলপ করার জন্য যদি অ্যাকশন করেন, এবং তারপর আস্তে আস্তে সেই জিনিসগুলোকে একটার পর একটা মাইলস্টোন গুলোকে, আপনার ডট গুলোকে কানেক্ট করে দিচ্ছেন। সো এই জিনিসগুলো হবে আপনার জন্য ভ্যালু অ্যাডিং ইন ফিউচারে। সো এখন এই মুহূর্তে আপনার কোন কোন স্কিল সেট গুলো দরকার আছে, যেটা বললাম একটা টেকনিক্যাল, আর একটা বলেছিলাম সফট স্কিল। সফট স্কিল গুলোর মধ্যে আছে কমিউনিকেশন, যেটা কিনা আপনার ইন্টারভিউতে কাজে লাগবে, যে কিভাবে ইফেক্টিভ কমিউনিকেশন করা, লিডারশিপ গুলো কিভাবে ডেভেলপ করা যায়। এখন এটার সঙ্গে যারা স্কলারশিপের জন্য ট্রাই করছেন, হায়ার স্টাডির জন্য ট্রাই করছেন, কিংবা তারা ট্রাই করবেন নেক্সট ইয়ারে অথবা এই ইয়ারে, তো তাদের জন্য যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হবে, তারা যদি আপনাকে প্রথমে ইংলিশ প্রফিসিয়েন্সির দিকে কনসেন্ট্রেট করেন। যারা ইউএসএ তে যেতে চান মাস্টার্স এর জন্য কিংবা পোস্ট গ্রাজুয়েটের জন্য এবং পরবর্তী ধাপের জন্য, সো তাদের জন্য জিম্যাট এবং জিআরই যে কোনো একটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি একটাও টার্গেট করেন, আপনি সেটাকেই করেন, করে একটা স্কোর যখন আসছে, এটা বেস্ট স্কোর বলে কিছু নাই। আপনি যদি দেখেন আপনার একটা স্কোর এক্স অ্যামাউন্ট আসছে, সেই এক্স অ্যামাউন্টের সাথে আপনার রিকোয়ারমেন্ট যে ইউনিভার্সিটিতে ট্রাই করছেন, সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস এর সঙ্গে ম্যাপ হচ্ছে কিনা। যদি ম্যাপ হয়ে থাকে দ্যাটস গুড, যদি না হবে ওই গ্যাপটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এটা কত টাকা খরচ হবে, কত টাকা দিয়ে আপনি অ্যাচিভ করবেন, এই কোশ্চেন গুলো হচ্ছে কিভাবে আপনার ওই স্কিলটাকে আর একবার এক্সাম দিয়ে সেটা হচ্ছে বেশি স্কোর করার ক্যাপাবিলিটি অর্জন করাটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। আচ্ছা, এটা গেল একটা লেভেলে। আরেকটা হচ্ছে বেসিক, যারা ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডায় ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য আইএলটিএস অলমোস্ট ম্যান্ডেটরি। সো আপনাদের এই ক্ষেত্রে নতুন বছরে আমার মনে হয় যে এটা একটা রেজুলেশন থাকা উচিত যে আমি এই বছর আইএলটিএসটা দিব, যারা দেননি এখনো, কিংবা আমি প্রিপারেশন নিব। তো এই প্রিপারেশনটা যখন নিবেন তখন অনেক কিছু স্মুথ হয়ে যাবে আপনার জন্য।
এবং আমার মনে হয় যে নিজে স্কিল গুলোকে বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে আপনি যদি আইএলটিএস দিচ্ছেন তখন সেই ক্ষেত্রে আপনার কমিউনিকেশনটা হচ্ছে একটা একটাকে কমপ্লিমেন্ট করবে। সো আপনাদেরকে আমার মনে হয় যে এই জায়গাতে একটু ফোকাস করা উচিত। সো এই ছিল মোটামুটি আমার আজকে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এরপরে আমি এখন আপনাদের কোশ্চেনের ভিত্তিতে আবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় যে আপনারা একটু কনসেন্ট্রেট করেন যে আপনাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য যার যেটা গ্যাপ আছে, এটা রেলিভেন্ট তার জন্য, স্পেসিফিক একটা মানুষের জন্য যে আমার গ্যাপটা কি। আমার যদি একটা বিষয়ে গ্যাপ থাকে, সো আমি কিন্তু সেটাকে কাভার করার চেষ্টা করব এবং কাভার করব। তো দেখেন কয়েকটা ভাবে আপনি করতে পারেন। এক নাম্বার হচ্ছে যে আপনি সফট স্কিল গুলো কিংবা এই জিনিসগুলো ম্যান্ডেটরি, যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেই জিনিসগুলোকে আপনাকে করতেই হবে, কারণ এটা কিন্তু আমি কিংবা একটা ইউনিভার্সিটি প্রফেসর অথবা যার সঙ্গে আপনি কমিউনিকেট করছেন তারা কিন্তু চাইলে এই জিনিসটাকে আপনাকে ইগনোর করাইতে পারবে না। আপনাকে যদি অ্যাডমিশনও দিয়ে দেয়, এম্বাসি আপনাকে আটকায় দেবে। সো বেটার অ্যাপ্রোচ হচ্ছে আপনি যদি সেখানে গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করেন উইথ দ্য অল ফুলফিল উইথ অল দ্য রিকোয়ারমেন্টস। আপনি যে রিকোয়ারমেন্টস গুলো পেয়েছেন সেইগুলোকে ফুলফিল করবেন। সো আপনারা যারাই বলছেন যে এটা আমি আজকে একটু নাম ধরে কোশ্চেন করার আগে জেনারিক যে কোশ্চেন গুলো আসছে কিউএনএ আমি পেয়েছি, তো কয়েকটা জিনিস আছে যে আমি ইউএস এর জন্য স্কলারশিপ নিতে চাই, এটা আমার ড্রিম। অনেকে অনেক ওয়ার্ড ইউজ করেন, সরি, যেমন বলেন যে আমার ড্রিম এটা, আমি এটা আমার প্যাশন, এটা 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 আমি করতেই হবে, আমার লাইফে এটা একমাত্র গোল। এ ধরনের চিন্তাধারা যাদের আছে তাদের ডেফিনেটলি আমি বলবো যে কোনো কিছু চিন্তা করা বাদ দিয়ে, মানে আমার টাকা হবে কিনা, আমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাবো কিনা, কোন দেশে যাব কিনা, আমার মনে হয় যে এই জিনিসগুলো এই মুহূর্তে কনসিডারেশন না করে আপনারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন অথবা টোপেলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন আজকের দিন থেকে। আমি সবসময় একটা জিনিস বলি, যেটা করতে চান সেটা আজকে থেকে এখনই শুরু করতে হবে। এই সেশন শেষ করে এখান থেকে যখনই লিভ করবেন আমার মনে হয় যে তখন থেকে একটা প্রিপারেশন নেবেন যে আমি কোন ডকুমেন্ট লাগবে আমার, আমি কি কোথায় যে কোচিং করব, নাকি আমি বই কিনে কোচিং করব, ক্যামব্রিজের কোন বইটা পড়বো, কি কি আমার রিকোয়ারমেন্টস লাগবে, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা শুরু করেন। আমার মনে হয় যে এই জিনিসগুলো খুবই কাজে আসবে। এটাও কি দেখেন যে আপনাদের যারাই আছেন এই সেশনে, সো আমার মনে হয় যে মোর দেন 50% তাদের ডিমান্ড হচ্ছে হায়ার স্টাডি এবং স্কলারশিপ। তো তাদের সবার জন্য এই জিনিসটা ম্যান্ডেটরি। আর যারা ইন্টারন্যাশনাল জবের জন্য চিন্তা করছেন তাদের জন্য স্কিল, কারণ অনেক সময় আপনাদের ম্যাক্সিমাম সময় আপনারা যদি পিআরের অ্যাপ্লাই না করে থাকেন, সরাসরি জবের জন্য ট্রাই করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের আইএলটিএস লাগবে না। সেক্ষেত্রে আপনাদের স্কিল, কারণ আপনাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে অথবা স্কিল সেটের ভিত্তিতে আপনার জব হবে। যে ছেলে মেয়েটা আজকে সাস থেকে অথবা চুয়েট থেকে অথবা অন্যান্য যেগুলো ইউনিভার্সিটি আছে, কুয়েট থেকে, বুয়েট থেকে, যারা গুগল কিংবা বড় বড় কোম্পানিতে জব পাচ্ছে, তো তাদের কিন্তু আসলে এক্সপিরিয়েন্স নাই, তাই না? সরাসরি আন্ডার গ্রাজুয়েট শেষ করার পর পরে জব পাচ্ছে। তো তাদের কি তাদের স্কিল সেট আছে, তারা বিভিন্ন ইভেন্টে গিয়ে বিভিন্ন কম্পিটিশনে গিয়ে তাদের পজিশন ক্লিয়ার করেছে, অথবা তার সে ক্যাপাবিলিটি আছে, কোন কম্পিটিশনে অ্যাটেন্ড না করলেও সে সেই জিনিসগুলো জানে, যেসব জিনিসগুলো লাগবে, ডেটা অ্যানালিটিক্স খুব ভালো জানে, পাইথন প্রোগ্রামিং খুব ভালো জানেন, অথবা প্রোগ্রামিং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অনেক বেশি। পাইথন আমি এই জন্য ইউজ করছি যে ওয়াইডলি এটাকে ইউজ করা হচ্ছে। এখন গুগল বলেন, ফেসবুক বলেন, তারা যেটাই কিনা সার্চ ইঞ্জিনের জন্য হোক, মেশিন লার্নিং এর যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য হোক, ডিপ লার্নিং এর জন্য হোক, নিউরাল নেটওয়ার্কের জন্য হোক, সব জায়গায় পাইথনকে ইউজ করছে। সো সেই জন্য আমি অনেক সময় বলি, এটা হয়তো অনেকের কাছে মনে হইতে পারে যে না, জাভা হইতে পারে, জাভা স্ক্রিপ্টও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আপনি প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। তো আমাদের নিজেদের মধ্যেও এই ক্যাপাবিলিটি আমাদেরকে অর্জন করতে হবে সবার, যার যার রেলিভেন্টের জন্য। আমি যে ক্লাউড কম্পিউটিং জানি, দ্যাটস ফাইন। এডব্লিউএস জানি আমি, দ্যাটস ফাইন। গুগল ক্লাউড জানি আমি, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। আমি মাইক্রোসফট ক্লাউড জানি, যে যেটা জানি। আমি ফিনটেক জানি, হ্যাঁ, আমি আইওটি জানি, সো এভরি ফাইন। আমি অটোমেশন জানি, আমি জানি এটা ইম্পর্টেন্ট, এবং সেই জিনিসগুলোকে আমি অ্যাপ্লিকেশনে আমি আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে এটাকে আমি ইমপ্লিমেন্ট করব। সো এই জন্য যদি আমি না জেনে থাকি, আমাকে আজকে থেকেই
এই জিনিসগুলোকে আমাকে ডেভেলপ করতে হবে। এবং ডেভেলপ করার অনেক রাস্তা আছে। আমরা সিরিয়ালি আমাদের আর্টিকেল দিচ্ছি ইউথ কার্নিভাল সাইডে, youthcarnival.org/bn/article। এখানে প্রচুর আর্টিকেল আসতেছে, রেগুলার বেসিসে আসতেছে, বিভিন্ন টপিকের উপরে আসতেছে, কখনো মেশিন লার্নিং এর পথে, কখনো ইমেজ প্রসেসিং এর উপরে আসছে। সো আপনারা এই জিনিসগুলোকে, বিগ ডাটার উপরে আসছে, সো আপনারা এই জিনিসগুলো করেন। এবং এগুলো অনেক সাইট আছে, হাজার হাজার সাইট আছে, হাজার হাজার ফ্রি ট্রেনিং আছে, ইডিএক্স আছে, কোর্সেরা আছে। সো আপনার বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে, এবং কিছু জায়গায় আছে অল্প পে করে অনেক বড় বড় সার্টিফিকেট নেওয়া যাচ্ছে, সেটার জন্য লিঙ্কডইন আছে। সো আপনারা যেখানে দেখবেন যে জায়গাগুলোতে আপনার গুগলের ফ্রি ট্রেনিং আছে, সো আপনারা যে জিনিসটা করতে চান, অ্যামাজনের ফ্রি ট্রেনিং আছে, তো সেটা হচ্ছে কি যে ডেভেলপ করতে হবে। আমার মনে হয় যে বছরের শুরুতেই যদি আমরা কিছু ডেভেলপমেন্ট প্ল্যান নেই, ইনশাল্লাহ বছরটা ভালো যাবে। আমরা যদি ঠিক মতো রিয়েলি করতে পারি, আমরা তাহলে ভালো করতে পারবো। আচ্ছা, সো এটা একটা কমন যে জিনিসটা কোশ্চেন আর একটা থাকে, সেটা হচ্ছে যে নর্মাল স্কলারশিপের জন্য আমাকে কি প্রিপারেশন নিতে হবে। যদিও যারা পুরাতন আছেন তাদের জন্য আমি সময় জাস্ট নিয়ে নিচ্ছি, যারা নতুন আছে তাদের জন্য আমি অ্যান্সারটা দিচ্ছি। যে প্রথমেই যে আপনাকে আবার গোল সেটিংস করতে হবে। মিনস আপনি কোন সাবজেক্টে, কোন কান্ট্রিতে, কোন ইউনিভার্সিটিতে টার্গেট করছেন। অবশ্যই আমি বলবো যে একাধিক অপশন রাখার জন্য, কারণ কি আপনি যেটা চাচ্ছেন সেটা নাও হইতে পারে, আপনার ক্যাপাবিলিটিতে হচ্ছে না, আমার ক্যাপাবিলিটি তো হচ্ছে না, আমি তো সব জায়গায় হয় না, আমি তো সবচেয়ে চাইলেও আমরা কিন্তু করতে পারি না অনেক সময়। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি অপশন রাখতে পারি। আমি 4-5টা রাখলাম অপশন। আমি কি করলাম যে সেটাকে কমন যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেইভাবে প্রিপারেশন নিলাম। তো এই জন্য গোল সেটিংসটা খুবই দরকার। এরপর আমি প্ল্যানিং করব যে আমি আমার রিকোয়ারমেন্টস 10টা আছে ফর এক্সাম্পল, আমি 10টার মধ্যে আমি এখন 2টা থেকে শুরু করতেছি, 2টা, এরপরে আরো 2টা করবো, 4টা, 6টা, 8টা, 10টা। সো আমি 2 মাস করে সময় নিচ্ছি, আমি নেক্সট 10 মাসের মধ্যে আমি আমার 10টা রিকোয়ারমেন্টস আমি ফুলফিল করব, কিংবা 5টা রিকোয়ারমেন্টস ফুলফিল করব। সো ইজ আপ টু ইউ যে আপনি কিভাবে ডিসাইড করছেন এবং কিভাবে এটাকে প্রসিড করছেন। সো গোল সেটিংস, প্ল্যানিং, 2টা হয়ে গেল। এরপরে অ্যাকশন করা, যে আপনি কি করছেন আপনার টু ডু লিস্টে, আপনি যেটা করতে চাচ্ছেন, মানে আপনার যেটা করার প্ল্যান, সেটা শুরুতে আপনি কি করেছেন যে আপনি আইএলটিএস এর জন্য লিখেছেন, আইএলটিএসটা করে ফেললেন, 3 মাস 4 মাস লাগবে। আচ্ছা, এখন যারা একটু অনেকেই আছেন যে আমার কাছে আমি দেখি এটা 5 বছর অথবা 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো তারা যদি কেউ প্রজেক্ট ম্যানেজমেন্ট হয়ে থাকে, এটা ওয়াইডলি ইউজ হয়। সো এটাতে জব পাওয়াটা ইজি, যারা পিআর নিয়ে অস্ট্রেলিয়া অথবা কানাডাতে যাবেন অথবা ইউএসএ তেও যদি যান। সো আপনি দেখবেন কি যে আপনার কিংবা ইউরোপের অন্যান্য দেশগুলোতে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা হাইলি ডিমান্ড আছে। সো তারা কি করবেন, আপনি পিএমপি করে ফেলবেন অথবা অ্যাজাইলের উপরে কোনো একটা সার্টিফিকেশন করবেন। শুধু ট্রেনিং এনাফ না, এখানে আমি যে জিনিসগুলোর সার্টিফিকেশন আছে সেগুলো ট্রেনিং এনাফ না, আপনাকে সার্টিফিকেট থাকতে হবে। কারণ আপনাকে যখনই জিজ্ঞাসা করা হবে ইয়েস আই এম সার্টিফাইড, তো এটা বলার ক্যাপাবিলিটি আমাকে থাকতে হবে। আমি এডব্লিউএস ট্রেনিং করেছি, তার চেয়ে অনেক বেশি ভ্যালু অ্যাড করে এডব্লিউএস আমি সার্টিফাইড, আমি ভিএমওয়ার সার্টিফাইড, আমি রেড হ্যাটের সার্টিফাইড, আমি ওরাকলের সার্টিফাইড। সো আমি সার্টিফাইড, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় ট্রেনিং ইজ নট এনাফ, বাট শুরুর জন্য আপনার ট্রেনিংটা এনাফ। কিন্তু যখন আপনি প্রফেশনালি একটা জায়গায় সাবমিট করছেন, তখন যদি ওটা সার্টিফিকেশন অ্যাভেলেবল থাকে, তো এটার জন্য সার্টিফিকেশনটা অনেক ইম্পর্টেন্ট, এবং এটা এনাফ, তখন ট্রেনিংটা এনাফ হচ্ছে না, সো আপনি কিন্তু তখন সেটাকে সাবমিট করবেন। তো এটা যদি না থাকে, যারা কিনা স্টুডেন্ট, আবার বলছি, তারা আইএলটিএস অথবা জিআরই জিম্যাটের দিকে গেলেন। আর যারা প্রফেশনালের জন্য ট্রাই করছেন, তারা যদি পিআর এর জন্য করে থাকেন, আইএলটিএসটা দিয়ে নিলেন। সঙ্গে আপনার ম্যানেজমেন্টের যে জিনিসগুলো আছে, যারা কিনা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, তারা একটা ম্যানেজমেন্ট পিএমপি করে ফেলেন, অথবা অ্যাজাইল অথবা আরো যেগুলো আছে অ্যাজাইলের যে সার্টিফিকেশন গুলো আছে, আইটল আছে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, তা আপনার এই সার্টিফিকেশন গুলো করলেন। অথবা ফাইন্যান্সে যারা আছে,
এফসিপি করলেন অথবা এসিসিএ করলেন, যারা অ্যাকাউন্টিং এর আছেন, যারা ম্যানেজমেন্টের আছেন তারা ম্যানেজমেন্ট রিলেটেড করলেন, যার যেটা আছে সেই সার্টিফিকেশন গুলো আপনারা করে রাখলেন। সো আপনারা দেখেন যে আপনাদের কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে প্ল্যানিং হচ্ছে। তো এবং প্ল্যানিং যখন অ্যাকশনে পরিণত হচ্ছে তখন কিন্তু আপনার পসিবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে। যারা সেপ্টেম্বর সেশন কিংবা ফল সেশনের জন্য ট্রাই করছেন তারা কিন্তু এখনই টাইম আমার এখন থেকে স্টার্ট করতে হবে, তাই না? তো আপনাদেরকে এইভাবে আমার মনে হয় যে অ্যাকশনে পরিণত করতেই হবে। এটা আসলে কোনো আমার মনে হয় যে বাইপাস নেই। এটা 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 বাইপাস করলে আপনি যদি আজকে বাইপাস করেন কালকে আরো 10টা বেশি করা লাগবে। যেটা বলি আমি পার্সোনালি যেটা কিনা আমার স্টুডেন্ট লাইফে আমি প্রচুর শর্টকাট বাইপাস করেছি, কিন্তু রিয়েল লাইফে মানে আমার প্রফেশনাল লাইফে এসে সেই জিনিসগুলোকে আমার কভার করতে হচ্ছে। আমার যে ফ্রেন্ড গুলো রেগুলার লেখাপড়া করেছে, রেগুলার প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা পার্ট ঠিক মতো বুঝে পড়ালেখা করেছে, সো তার সাথে আমার একটা বিশাল গ্যাপ ছিল। আমাকে ওই গ্যাপগুলোকে ফিল আপ করেই সামনে প্রসিড করতে হয়েছে। সো আপনাদের ক্ষেত্রেও এটা, সবার ক্ষেত্রে এটাই হবে যে এখন যদি শর্টকাট করেন পরবর্তীতে বেশি পথ হাঁটতে হবে। তো এখনই বেশি পথ হেঁটে নেন যাতে পরবর্তীতে রিল্যাক্স করতে পারেন, কম ইফেক্টে বেশি কাজ হইতে পারে। সো এই জন্য আপনারা আমার মনে হয় প্ল্যান করতে পারেন। এই তো কিউএনএ নর্মালি এটাই থাকে, এগুলোকে নিয়ে আপনারা একটু কাজ করেন, আমার মনে হয় খুবই কাজ হবে। আর হচ্ছে উইদাউট আইএলটিএস এ কানাডা যাওয়া যাবে কিনা, না চৌধুরী সুমাইয়া, না এটা সম্ভব না। আপনাকে অবশ্যই যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলো আছে এবং সহ ইউরোপ আপনাকে আইএলটিএস দিতে হবে। আইএলটিএস এখানে ম্যান্ডেটরি। এখানে আপনি স্টুডেন্ট ভিসাতে যান, আপনি মানে এর মধ্যে হায়ার স্টাডি হইতে পারে, স্কলারশিপ হইতে পারে, এখানে যদি আপনি পিআরের জন্য ট্রাই করে থাকেন, এগুলো সব ক্ষেত্রে আপনাকে আইএলটিএস লাগবেই লাগবে। তো এখানে আমি ব্যতিক্রমী আর কিছু দেখতে পাচ্ছি না। তো এই তো মোটামুটি আমি আর একটু দেখছি যে এখন আরো যে কোশ্চেন গুলো আছে আমি দেখি একটু একটু করে। না কিন্তু দেখেন যে আমার কাছে, আমি বুঝি না যে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে যদি রিয়েলি ড্রিম হয়ে থাকে, আমরা তো অনেক কাজ করার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করি, তাই না? আমরা যদি আইএলটিএস দিয়ে ট্রাই করি একবার দুইবার, এখানে তো একবার না, এরকম না যে আমি একবার দিয়ে দিলাম এটা অ্যাটেম্প আমি পারলাম না, হইলো না, বারবার দেওয়া যায়। সো আপনারা একবার দিয়ে স্কোরটাকে ক্লিয়ার করেন, দেন এটাকে ইমপ্রুভ করার চেষ্টা, প্রথমে বেস লাইন তৈরি করলে এরপর ইমপ্রুভ করলেন, আমার মনে হয় যে এটার বিকল্প নাই। আর প্র্যাকটিস করেন, ইংলিশ নিউজ চ্যানেল গুলো দেখেন, ইংলিশ আর্টিকেল গুলো পড়েন, মানে ফেসবুকেও তো অনেক আর্টিকেল শেয়ার হচ্ছে, লিঙ্কডইনে অনেক বেশি করে এখানে অনেক প্রফেশনাল আর্টিকেল আসতেছে, হার্ভার্ড বিজনেস রিভিউ আসতেছে, এমআইটি বিজনেস রিভিউ আসতেছে, এমআইটি মিডিয়া নিউজ আসতেছে। এখানে মিডিয়া মানে ইঞ্জিনিয়ারিং নিউজ, মিডিয়া নিউজ মানে হিরোইনদের নিউজ না কিংবা হিরোদের নিউজ না, মিডিয়ার ওই মিডিয়া না। তো এখানে বিভিন্ন ধরনের আপনার আর্টিকেল আসতেছে, যার যেটা রেলিভেন্ট। ফাইন্যান্স টাইম পড়েন, যার যেটা ভালো লাগে, যার যেটাতে ইন্টারেস্ট বেশি, কার্টুনের স্টোরি পড়েন, ডিজনির স্টোরি গুলো পড়েন, বিজনেস স্টোরি গুলো, সাকসেস স্টোরিটা পড়েন। তো এখানে কিন্তু বিভিন্ন ভাবেই আপনারা এই জিনিসগুলো করতে পারেন, এবং এটা যখন ইমপ্রুভমেন্ট আপনি নিজে দেখতে পারবেন, আপনি রিয়েলাইজ করতে পারবেন, তখন কিনা আপনি এটার জন্য প্রসিড করবেন। জুবায়ের ম্যান, ডিপ্লোমা স্টুডেন্ট নো প্রবলেম, আদার যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলোকে ফুলফিল করতে হবে। বরং ডিপ্লোমাদের জন্য যাওয়ার পরে জব করার জন্য অনেক স্কোপ থাকে, যদি আমার লেখাপড়ার সাবজেক্টটাতে যদি আমি স্কিল ভালো হয়ে থাকি। সো এখানে ইউএসএ তে যাইতে হইলে ইউএসএ এর জন্য যেহেতু আন্ডার গ্রাজুয়েট স্যাট লাগবে, টোফেল লাগবে, সো অথবা আইএলটিএস লাগবে। সো এটা ভালো মতো করেন, তারপরে হবে। কেয়ার শোয়ব, হ্যাঁ, জার্মানির ভিসা নিয়ে আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, এখানে প্রত্যেকটাতেই জার্মানি ভিসা নিয়ে 10-15 মিনিট অন এভারেজ প্রতিদিনেরই কথা আছে। তো খুব শর্ট, আইএলটিএস দিতে হবে, আইএলটিএস দিলে ম্যাক্সিমাম জায়গায় জার্মানিতে টিউশন ফি লাগে না, সো এডুকেশন ফ্রি, এবং আরো অনেকগুলো স্কলারশিপ আছে,
আছে। সো এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপে কাজ করা যাবে অথবা স্টাডি করার সুযোগ পাওয়া যাবে এবং খুবই ভালো। চায়না আমি এখনই কথা বলছি না ভাইয়া, চায়নাতে আর একটু সময় লাগবে। কারণ হচ্ছে যে আমার কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। তবে তবে চায়নাতে যে জিনিসটা হচ্ছে এটাতে আইল টেস্টটা লাগে না, বাট আমার মনে হয় যে টেকনিক্যাল স্কিলটা বেশি লাগবে। সো এইভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে চায়নাতে গিয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করতে হয় 1 বছরের। সো এটা মাথায় রেখে আমার মনে হয় যে কাজ করা যাইতে পারে। আশরাফ ভাই, আমি তো ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়ে কথা বলতেছি। যদি মিস করে থাকেন শুরু থেকে ভিডিওটা দেখে নিয়েন লাইভ সেশন শেষে। সো এখানে সব ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়েই কথা হচ্ছে, আমি দেশের স্কলারশিপ সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নাই। সো আই ডোন্ট নো। হোটেল জবের ভাই আমার আইডিয়া নেই, সরি আমি এটা বলতে পারছি না। কারণ আমি না, এটা আমার স্কোপের বাইরে। হ্যাঁ সরি আইরান চৌধুরী, সরি ভাইয়া, এটা আমি এখানে বলতে পারছি না। নন্দিতা ঘোষ মাস্টার্স, আচ্ছা। তাহলে জিআরই লাগবে, আর আইএলটিএস অথবা টোফেলের একটা লাগবে ইউএস এর জন্য। সো এখানে আর স্কলারশিপটা ডিপেন্ড করবে জিআরই স্কোরের উপরে, এবং আদার্স যে এসওপি এবং আদার্স যে রিকোয়ারমেন্টস গুলো আছে, তো সেই জিনিসগুলোকে কভার করতে হবে। আসলে আমি ইউএস এর স্কলারশিপের উপরে আমাদের সেপারেট আর্টিকেল আসতেছে সামনে, বাট ইন ভেরি জেনারিক হচ্ছে প্রথমেই যে জিনিসটা করতে হবে জিআরই এবং আইএল টেস্টটা দিয়ে নিতে হবে। এরপরে সিবি, স্কোপ, রিকমেন্ডেশন লেটার, যত রিকোয়ারমেন্টস আছে এগুলো সবকিছু ফুলফিল করা যাবে। বাট শুরুতেই এই দুটো জিনিস যদি আমরা করে নিতে পারি এটা খুব ইজি হয়ে যাবে। এরপরে জিআরইর স্কোরের ভিত্তিতে আমার স্কলারশিপ গুলো ডিভাইডেড হবে, আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি কোন স্টেটে যাচ্ছি এটা ডিপেন্ড করবে। ইয়া শোয়েব, আমি কোশ্চেন আরেকটা ছিল, আমি অলরেডি জার্মানির ব্যাপারে শর্ট যে ব্রিফটা ছিল সেটা আমি বলেছি। এখানে নতুন করে সাবজেক্ট ওয়াইজ কোনো কিছু চেঞ্জ হবে না, টোফেল আইএলটিএস দিতে হবে, আইএলটিএস দিলেই ইজিতে এটা জিনিসটা হয়ে যাবে জার্মানির ক্ষেত্রে বলছি। সো এটা ইঞ্জিনিয়ারিং এর কোন সাবজেক্ট এটা ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে আগে আমি আইএলটিএস এর স্কোরটা আমি করেছি কিনা, এরপর আমি প্রসেসটা শুরু করব। তো এটার জন্য হচ্ছে যে যারাই জার্মানি কোশ্চেন করছেন আজকে কিংবা আগেও করেছেন, সবার জন্য আমার মনে হয় যে অ্যান্সার এটাই, যে আমি আমাকে প্রথমে আইএলটিএস দিতে হবে, তারপরে ড্যাট আছে, তারপরে এরাসমান্ডাস আছে এবং আরো অনেক আছে, ইআইটি আর একটা আছে, অনেক স্কলারশিপ আছে। বাট শুরুতে আমাকে এটা দিতে হবে। আল হাদি ইন্টারমিডিয়েট এসএসসি ফার্স্ট ইয়ার, ওকে। তাহলে ইংলিশের প্রিপারেশনটা, ইংলিশটাকে সাইডে প্রথমে এসএসসি তে 5 পাইতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে যে আমাকে পাস করার পর পরে আইএলটিএস এর স্কোর ইনশিওর করতে হবে। তো এই দুটো যদি করে আল হাদির জন্য এটা, তো এটা হইলে আমার মনে হয় যে বাকিগুলো কভার করা যাবে। যারা ইন্টারমিডিয়েটের জন্য আমরা গ্রাজুয়েশনের জন্য ট্রাই করার ইচ্ছে কানাডাতে। আইএলটিএস ছাড়া যাওয়া যাবে জাপান, কোরিয়া, চায়না, এইসব দেশগুলোতে। বাট ইউরোপ আমেরিকাতে টাফ। ইউরোপে কিছু দেশ দেয় কিন্তু ওই এম্বাসিতে যে ঝামেলা করে, এই জন্য আমি মানে মানে খুব শর্টলি বলি না, কারণ হচ্ছে আমি বলবো যে দেওয়ার জন্য, এটাই তো বলছি আর এর আগেও বললাম। আচ্ছা, তাসরিন রিনবে, সো তাসরিনের জন্য যে স্কিল গুলো আমার মনে হয় সায়েন্সের স্টুডেন্ট হইলে আমি বলবো যে এক কথায় প্রোগ্রামিং শেখা। আর যদি আমি একটা জিনিসই শিখি, আমি পাইথন শিখবো। পাইথন কোথায় শিখবো? কোর্সেরাতে অথবা ইডিএক্স এ। আর দেশে যদি কেউ করায়, মানে যে রিয়েলি তারা জানে। আর বাংলাদেশের প্রবলেম হচ্ছে যে অনেকেই আছে যে
অনেক কিছু বলে কিন্তু আলটিমেটলি নিজেরই সেই নলেজটা নাই। সো এই জায়গাতে আমার একটু প্রবলেম আছে, যেটা আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড বলবো। সরি, অনেকের জন্য হয়তো বা জিনিসটা ভালো লাগবে না, কিন্তু যারা নিজেরাই হয়তো বা করায়, কিন্তু রিয়েলি যারা জানে আমার মনে হয় যে তাদের কাছ থেকে শেখা উচিত। আর এই জন্য বড় বড় ওয়েবসাইট আছে এখন, এরা অনেক অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিভার্সিটির অথবা বড় বড় অর্গানাইজেশনের প্রফেশনালরা আসে এখানে, তাদের প্রফেসর আসে অথবা প্রফেশনাল আসে। সো এটা মিক্সড। সো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে স্কিল গুলোকে ডেভেলপ করা যাবে। তো আমি বলবো যে প্রোগ্রামিং শেখার জন্য পাইথন, এবং যেটা কিনা ইন ফিউচারে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদি একটার পর একটা একটার সাথে একটা কানেক্টেড, যদি আমি প্রথমেই ল্যাঙ্গুয়েজটা শিখে যাই, এরপর আমি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা শিখে যাব। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আমি আসলে আগেও বলেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিজের মধ্যে হ্যাবজ করার জন্য কয়েকটা প্রসেসকে ফলো করে যাইতে হবে। আমি যদি যেটা বললাম একটু একটু আগে, পাইথন অথবা জাভা স্ক্রিপ্ট যদি আমি জানি, আমি সেটাতে যদি কোডিং করতে পারি, আমি একটা প্রবলেম দিল আমাকে একটা ডেটাকে, সে ডেটাকে আমি ইম্পোর্ট করলাম, সেটাকে আমি ফিল্টার করলাম, এটাকে আমি ক্লাসিফাইড করলাম। হ্যাঁ, একদম আমি টেকনিক্যাল এই সেশন গুলোতে যেতে চাই না, কারণ অনেকেই হয়তো বা সেই ক্ষেত্রে আমি বলবো যে কি হবে, কিন্তু যেটা হচ্ছে যে আমি যে ইম্পোর্ট ক্লাসিফাইড করলাম, এরপরে আমি এটাকে ভেরিফাইড করলাম অথবা আমি মডেল বিল্ড করলাম, মডেল বিল্ড করার পরে আমি ট্রেনিং সেট গুলোকে ট্রেন আপ করলাম ডাটাগুলোকে, দেন আমি সেটাকে টেস্ট করলাম, টেস্টের হিসেবে এটা বিভিন্ন ইকুয়েশন আছে, দেন আমি সেই জিনিসগুলোকে ভেরিফাই করব এবং কম্পেয়ার করব আমার প্রেডিক্টেড ডাটার সঙ্গে। তো এটার অনেকগুলো প্রসেস আছে। আমি এই জিনিসগুলো নিয়ে আর্টিফিশিয়াল মেশিন লার্নিং এর এইসব ডিপ লার্নিং এর এবং নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে হবে, এবং এই নেটওয়ার্কটাও আবার আমি কিভাবে ডিজাইন করব, আমি কতগুলো লেয়ার ডিজাইন করব, সেটাকেও আমাকে ক্যালকুলেশন করে এবং এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্টাল ক্যাপাবিলিটি থাকতে হবে, বারবার দিয়ে দিয়ে ডাটা দিয়ে দিয়ে আমি অ্যাকুরেসিটাকে আমাকে দেখতে হবে, এবং অ্যাকুরেট আউটপুট না আসা পর্যন্ত আমি জিনিসগুলোকে দেখবো। তো এই হচ্ছে যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেস, কিন্তু এর মধ্যে অনেকগুলো আবার কোডিং করতে হবে ডাটা, এই জন্য পাইথন দিয়ে শুরু করাটা হচ্ছিল বেটার। কোশ্চেনটা ভালো হয়নি অপটিমিস্টিক আশিক। ট্রিপলির সঙ্গে আমি যদি, ট্রিপলির মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি অনেকগুলো জায়গায় যেতে পারি, আমি নিজে ট্রিপলির ইঞ্জিনিয়ার। আমি সো আমি যে জিনিসটাকে আমি যেরকম আমি কমিউনিকেশন সাইটটাকে সিলেক্ট করেছিলাম এবং আমি সেখানে প্রসিড করেছি, দেন এখানে অনেকগুলো ব্রাঞ্চ আসছে বিভিন্ন ভাবে, এটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সাথে কানেক্টেড, এখানে প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড, এখানে আইটির সাথে কানেক্টেড, বেসিক আইটির সাথে কানেক্টেড, নেটওয়ার্কিং এর সাথে কানেক্টেড। সো এগুলো এক একটার সঙ্গে এক একটা, আবার যারা পাওয়ার সেক্টরে গেছে, পাওয়ারের ট্রান্সমিশন নিয়ে কেউ কাজ করে, কেউ জেনারেশন নিয়ে কাজ করে, কেউ প্রোটেকশন নিয়ে কাজ করে, কেউ অটোমেশন নিয়ে কাজ করে, ইস ডিপেন্ড। সো এখানে আমি কোনটা চাচ্ছি, যে গোল সেটিংস শুরুতে বলেছিলাম আজকে, গোল সেটিংসটা করে আমি সেই হিসেবে করব। তো যদি কেউ সরাসরি পাওয়ার সেক্টরে থাকে, তাহলে পিএলসি, ভার্চুয়াল পিএলসি, অটোমেটেড ইলেকট্রিফিকেশন কিংবা কন্ট্রোল, এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে এক্সট্রা কাজ করা, সেখানে প্রোগ্রামিং যে জিনিসগুলো লাগবে আমাকে প্রোগ্রামিং গুলো শিখতে হবে। আর যদি আমি কমিউনিকেশন সেক্টর গুলোতে আসি, তাহলে আবার এইভাবে, আবার যদি আমি চিন্তা করি যে না আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এই সেক্টর গুলোতে আবার আসবো, যেটা কিনা কম্পিউটার সায়েন্সের সাথে ইঞ্জিনিয়ারিং এর সাথে বেশি কানেক্টেড, তো সেখানে আবার আমাকে প্রোগ্রামিং, কোডিং, মানে কোডিং করা, প্রবলেম সলভিং, আমাকে কোড দিয়ে আমি জিনিসগুলো, যেটা আমাদেরও করতে হয় আলটিমেটলি, বাট আমাদের কাজের ধরনটা অন্যরকম। তো এই জিনিসগুলোকে করতে হবে। এখন আমি কোন সেক্টরটাতে কাজ করব, এটাকে আমাকে ডিফাইন করতে হবে প্রথমে, দেন আমার সোয়াট অ্যানালাইসিস করতে হবে, দেন আমি ওখানে যেতে পারবো। ভাই, এই ধরনের কোশ্চিন গুলো আমরা না করি, আমি এখানে কোনো দেশের ভিসা দেই না, আপনি বোধহয় মিস আন্ডারস্টুড করেছেন আমাদেরকে এখানে। না, এখানে এখানে কেউ কাউরে ভিসা দেয় না।
প্রথম জিনিস আমি তো দেই না, অন্য কেউ দেয় না। এখানে এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে কি ধরনের প্রিপারেশন নিতে হবে, কিভাবে জিনিসগুলোকে আগাইতে হবে, আমি সেই জিনিসগুলো নিয়ে বলছি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, আমার নলেজের ভিত্তিতে। যেরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি জবের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা বেশি, অথবা হায়ার স্টাডির ক্ষেত্রে আমার যেটা নলেজ, সো সেই জিনিসগুলোর আলোকে আমি কথা বলি। সো এখানে কেউ কাউরে বিষে দেয় না, মানে এই মিসআন্ডারস্টুড থেকে, মানে এই একেবারেই এই জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। না, এখানে কেউ কাউরে দেয় না এখানে। এবং অনেকেই এখানে আরেকটা জিনিস অ্যাডিশনালি আমি দেখি, মাঝে মাঝে প্রাইভেট মেসেজেও আমি দেখি যে কত টাকা লাগবে। তো এখানে কোনো টাকার ব্যাপার নেই। যদি আপনি রিয়েলি প্রসেসে যান, পিআর করেন আর যেটাই করেন, ইভেন স্কলারশিপের ক্ষেত্রেও তো ইনিশিয়াল ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ হয়ে গেলে আপনাদেরকে একটা ফি দিতে হবে। তো একজন সেদিন জিজ্ঞাসা করেছেন যে 900 করোনা দিলে, আপনি কি জানেন যে 900 করোনা ইকুয়াল টু কত টাকা? জানেন না। সো এটা আপনি যদি গুগল একবার চেক করে দিতেন, তো তাহলে এই কোশ্চেনটা আপনি তুলতেন না। আর ওরা স্কলারশিপ হিসেবে কত টাকা দিচ্ছে সেটার সাথে কম্পেয়ার, আমাদের পোস্টটা আছে, আমার এই পেজেও আছে, ওয়েবসাইটে তো অবশ্যই আছে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে এই ধরনের না করে আপনি কি রিকোয়ারমেন্ট, যেমন রিকমেন্ডেশন, আমি কিন্তু ওখানে আপনার রিকমেন্ডেশন, আমাদের রিকমেন্ডেশনের যে লেটারটার কথা বলা হয়েছে সেখানে কিন্তু আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিছি। আমি গুগল থেকে সার্চ করে, কারণ ওটা সার্কুলার মধ্যে ছিল না, আমি কিন্তু আপনাদের ফোনে অ্যাটাচ করে দিয়েছি। ওটা ডাউনলোড করে জাস্ট ওটাকে, যদি পিডিএফ হয়ে থাকে, আপনি জাস্ট ওটাকে ওই আদলে আপনি জিনিসগুলোকে টাইপ করবেন। এই জিনিসগুলো হার্ডশিপ হওয়ার কথা না। এই জিনিসগুলো যদি আপনারা ইজি প্রসেসে করে থাকেন, সো আপনি দেখবেন যে খুব ইজিতে হয়ে যাচ্ছে, আপনি যদি জাস্ট ট্রাই করেন। তো এই জায়গাগুলোতে আপনার একটু আমার মনে হয় কনসেন্ট্রেট করবেন, আর মানে স্পেকটাকুলার হবেন না। স্পেকটিক্যাল হইলেই আপনার যেটা হবে যে আলটিমেটলি আপনাদেরকে কেউ না কেউ কোনো না কোনো জায়গাতে আপনাদেরকে ঠকানোর একটা স্কোপ আপনি নিজেই তৈরি করে দিচ্ছেন। তো বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট ওয়ান। হোম ইকোনমিক্সে আপনি সাবজেক্টগুলো কিন্তু আপনি সার্চ করে দেখতে পারেন, বাট আমাকে আমাকে জানতে হবে যে আমি মানে আপনার যে টার্গেট ইউনিভার্সিটি কোনগুলো এবং সেই সাবজেক্টগুলো ওখানে অ্যাভেলেবল আছে কিনা। সো এই জায়গাতে একটু দেখতে হবে যে আপনার কোন সাবজেক্ট। এটা হচ্ছিল যে আহসান চৌধুরী তারেকের জন্য। সুইডেন নরওয়েতে টেক্সটাইলের চেয়ে আমার মনে হয় যে জার্মানিতে ভালো জব হবে, কিন্তু সেই ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা লাগবে যে আমার পার্টিকুলার স্কিল সেটের মানে রেলিভেন্ট জবগুলো দেশের বাইরে আছে কিনা। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেকবার শেয়ার করেছি যে স্কিল টেক্সটাইলের ক্ষেত্রে হোক অথবা যে কোনো সেক্টরের ক্ষেত্রে হোক, আমার স্কিলটা যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হয়ে থাকে, মানে দেশের বাইরেও যে ওই স্ট্যান্ডার্ডে হয়ে থাকে এবং সেখানে যদি একটা গ্যাপ থাকে, তাহলেই আমাকে জব পাওয়া সম্ভব। যেমন আমি বারবার বলি যে ডিপ লার্নিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, তো এগুলো কেন বলি, কারণ হচ্ছে যে এগুলোতে এখনো গ্যাপ আছে, মানুষের স্কিল কম আছে। তো এখানে জব পাওয়াটা তুলনামূলকভাবে ইজি। আপনি যদি রিয়েলি ওই অথবা ক্লাউড কম্পিউটিং হইতে পারে, হ্যাঁ, প্রোগ্রামেবল নেটওয়ার্ক হইতে পারে, এই ধরনের জায়গাগুলোতে স্কোপ অনেক বেশি। আইওটিতে কেন বেশি? কারণ হচ্ছে যে এখানে মানুষের স্কিল সেট গুলো এখনো ওইভাবে ডেভেলপ হয় নাই। হয়তো বা 10 বছর পরে এরকম গ্যাপ নাও থাকতে পারে, কিন্তু আজকে কিন্তু এটার গ্যাপ আছে। সো আপনি যদি ওই জায়গাতে রিয়েলি প্রসিড করেন সেটা হবে। তো আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য তাই, যে আপনি যদি আপনার স্কিল গুলো মানে রিয়েলি বাইরের স্ট্যান্ডার্ডে হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে সে গ্যাপ করার জন্য আপনাকে ট্রেনিং করতে হবে, আপনাকে সার্টিফিকেট নিতে হবে, এই জিনিসগুলো দরকার। সো ওইভাবে আপনি যদি প্রসিড করেন হয়ে যাবে। না, কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়াটা অনেক কঠিন।
কারণ হচ্ছে যে আমি আগেও বলেছিলাম যে দেশগুলোতে পিআর আছে, পার্মানেন্ট রেসিডেন্স অথবা ইমিগ্রেশন, ডিরেক্ট ইমিগ্রেশনের প্রসেস আছে, সে দেশগুলোতে জব নিয়ে যাওয়া অনেক টাফ, কারণ অলরেডি পিআর নিয়ে মানুষজন চলে গেছে। আপনাদেরকে এই লজিক গুলোকে বুঝতে হবে, এটা খুব ইজি। যে জায়গাগুলোতে যদি মানুষ ইজিলি যেতে পারছে, যারা অলরেডি মানুষজন গেছে, সেখানে জবের জন্য তারা বাইরে থেকে কেন মানুষ হায়ার করবে, তাই না? তো এই জন্য ইজি জায়গাটা, এই জায়গাতে আপনার জন্য আপনিও ইজি করে নিতে পারবেন যদি আপনি পেয়ারের জন্য ট্রাই করেন অথবা হায়ার স্টাডি, দুটার একটা। হ্যাঁ, সো এমডি আসিফ, সিজিপিএ নিয়ে কথা বলার আসলে কি কিছু আছে? আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন এই লাইভ সেশনে, আমাদের আগের সেশন গুলোতে একটু জয়েন করবেন, যেগুলোতে কম সিজিপিএ নিয়ে কথা হয়েছে কিংবা সিজিপিএ রিকোয়ারমেন্ট হিসেবে হয়। সিজিপিএ এটা এক একটা ইউনিভার্সিটির এক একটা ওয়াইডলি ভ্যারি করে। টপ ইউনিভার্সিটি অনেকেই জিজ্ঞাসা করেন যে এমআইটি অথবা হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এগুলোতে কতটুকু পসিবিলিটি? অবশ্যই পসিবিলিটি, যদি আপনি 4 আউট অফ 4 থাকে আপনার সিজিপিএ, সেটা যে স্ট্যান্ডার্ডে হয়ে থাকুক না কেন, অথবা আপনার যদি 3.8 প্লাস হয়ে থাকে, 3.75 প্লাস হয়ে থাকে, তাহলে ইজি। বাট সাথে কি লাগবে? সাথে জিআরই লাগবে অথবা জিম্যাট লাগবে, সাথে আইএলটিএস লাগবে। যেহেতু আপনি এখানে সিজিপিএ নিয়ে কথা বলছেন, তো সিজিপিএ, আবার অনেক ইউনিভার্সিটি আছে যে 3 থাকলে তারা নিয়ে নিবে, তারা জিআরই জিম্যাটের স্কোর দেখে অথবা আইএলটিএস এর স্কোর দেখে তারা নিয়ে নিবে। সো এখানে আমাকে ডিপেন্ড করবে যে আমি কোন ইউনিভার্সিটিতে ট্রাই করছি এবং তাদের রিকোয়ারমেন্টটা কি, এটা স্পেসিফিক। এটাকে আমি বলতে পারবো না যে এক্স এর সাথে ওয়াই এর একটা মিল আছে, ওয়াই এর সাথে জেড এর একটা মিল আছে, না। এখানে হচ্ছে যে আমি যে ইউনিভার্সিটিতে এবং যে সাবজেক্টে ট্রাই করছি সেটার জন্য স্পেসিফিক, এটা আরেকটা ইউনিভার্সিটিতে গেলে আবার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে সিজিপি নিয়ে স্পেসিফিক করে কিছু বলার উপায় নাই, এটা ইউনিভার্সিটি তো রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে যে যেটা আমার মনে হয় যে এটা হচ্ছে ইফেক্টিভ কোশ্চেনটা হচ্ছে এরকম, যে আমার কম সিজিপিএ হইলে আমি কি করব? কম সিজিপিএ হইলে সমস্যা নাই, কম সিজিপিএ হলেও চান্স পাওয়া যায়, অনেক রেকর্ড আছে। তো সেটার জন্য যেটা করতে হবে, আইএলটিএস এবং জিআরই অথবা জিম্যাট স্কোর হাই করতে হবে, তখন ওটা এই গ্যাপটা কভার করবে। আমার যদি একটা উইকনেস থাকে, তা আমি অন্য কিছুতে সেটা কভার করব। যেটা কিনা আমি সবসময় গল্প করি, যে আমি কুয়েটের হওয়ার কারণে কিংবা খুলনা বিআইটি তৎকালীন, সো অনেকেই বাংলাদেশে আমাকে জব দেওয়ার জন্য, বড় বড় কোম্পানি টেলিকম সেক্টরে, তারা মনে করতো না যে আমার সেই ক্যাপাবিলিটি আছে তাদের কোম্পানিতে কাজ করার জন্য। তো অনেকেই, এবং আমার মতো না, আমি একা না, আমার মতো যারাই কিনা আমাদের এরকম রুয়েট চুয়েট আমরা লেখাপড়া করেছি, তো ডুয়েট আমাদের একই কন্ডিশনই ছিল। সো অনেকেই আমাদেরকে জবের ক্ষেত্রে ইয়ে করতো না, আমাদেরকে এলিজিবলই মনে করতো না তারা। তো পরবর্তীতে তো একে তো ওটা তো কাজ করে, তো কাজ যদি করারই সুযোগ না দেয়, আমি কিভাবে কাজ করে প্রমাণ করব? তো তখন যেটা করেছিলাম যে সেটাকে গ্যাপ পূরণ করার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেশন গুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করেছি, যেটা কিনা ওই প্রতিষ্ঠানের চেয়েও বড়। তো এরকম হওয়ার পরে জবের ক্ষেত্রে তো সুবিধা পাইছি, এবং অন্য অন্য ক্ষেত্রে হয়েছে। তো এটা একটা গ্যাপ। এই গল্পটা হচ্ছিল যে প্রতিষ্ঠান ছোট বড়র ব্যাপার না, এখানে গল্পটা বলার উদ্দেশ্যটা হচ্ছিল, এখানে কি পয়েন্টটা হচ্ছে অথবা টেকওয়ে পয়েন্টটা হচ্ছে যে আমি আমার গ্যাপটাকে, আমাকে যদি কেউ মনে করে যে ক্যাপাবল না, তো আমি সেই ক্যাপাবলটাকে অন্যভাবে গ্যাপ করেছি, গ্যাপ ফিল আপ করার চেষ্টা করেছি, এবং সেই সাবজেক্ট গুলোতে হয়তো এরকমও তো ছিল, তাই না, আমার নেটওয়ার্কিং এর নলেজ নেই, সো আমি সিসিএনএ, সিসিএনপি, সিসিডিপি, সিসিআইপি এগুলো করে আমি আমার ওই নলেজটাকে গ্যাপ পূরণ করেছি। তো এই জন্য গ্যাপ পূরণ করাটা খুব ইম্পর্টেন্ট। আগে গ্যাপটাকে জানতে হবে, সেলফ রিয়েলাইজেশন অ্যানাদার বিগ পয়েন্ট আমাদের লাইফে। সো আমাকে রিয়েলাইজেশনটাকে করতে হবে যে আমি কতটুকু জানি, কতটুকু জানি না, এবং আমার যে গ্যাপটা আছে মার্কেটের সাথে, ডিমান্ডের সাথে, আমি সেই গ্যাপটা পূরণ করবো। আমিও এখনো করি, আমার এই এতদিনের এক্সপিরিয়েন্সের পরেও আমি কিন্তু আমাকে রেগুলার বেসিসে আমি ডেভেলপমেন্ট করছি, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই প্ল্যানই থাকে যে ক্যারিয়ার প্রফেশনাল ডেভেলপমেন্টের যে প্ল্যানটা থাকে, এটা করতে হয়, ম্যাক্সিমাম মানুষই করে।
তো যারা করে না তারা অনেক সময় খুব প্রবলেম ফেস করে। তো এই জন্য আপনাকে সিজিপিএ কম হইলেই যে আপনারা খুব বেশি মানে সমস্যার মধ্যে পড়বেন এরকম না। আরেকটা হচ্ছে যে শর্টকাট হয়ে থাকলে তো আরেকটা জায়গায় গিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে, একই। বাট এটা ফ্রাস্ট্রেশন কিংবা ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। এখানে আপনারা অনেক ভালো কিছু করার সুযোগ পাবেন যদি আপনি ওই সময়ে, মানে টাইম তো একটা ফ্যাক্টর, ওই সময়ে যদি ওই জিনিসগুলোকে নিয়ে রেডি থাকেন, মার্কেটে রেডি থাকেন, আপনি সুযোগ পাবেন। আমার ক্ষেত্রে আমি বলেছিলাম এর আগে যে আমি যখন প্রথম ফার্স্ট ইন্টারন্যাশনাল জবে যাই, তো তখন আমার যে কোয়ালিটিটা আমি ডেভেলপ করেছিলাম নিজের মধ্যে অন্যান্য স্কিলের সাথে, টেকনিক্যাল স্কিল, সেই জিনিসটা মার্কেটের গ্যাপ ছিল। এবং এই জন্য মোটামুটি 5-7 বছর আমরা ওই টপিক, ওই জিনিসগুলোর উপরে, ওই টপিক, ওই কাজগুলোর উপর এনজয় করেছি এবং ডমিনেট করেছি, যেখানে গেছি ডমিনেট করেছি। তো ডমিনেশনটা ওই জায়গা থেকে ক্রিয়েশন হয় যে আপনি যারা এন্টারপ্রেনার তাদের জন্য একটা কথা এখন বলে রাখি যে নতুন মার্কেট ক্রিয়েট করতে হবে। যত ইনোভেটিভ আইডিয়া থাকে, এটা যদি মার্কেট না থাকে, এটা যদি মানুষ টাকা দিয়ে না কিনে থাকে, তো এটার কোনো ভ্যালুই নাই, জিরো ভ্যালু, বরং মাইনাস হবে। আপনি যে এফোর্টটা দিলেন এই এফোর্টের কোনো ভ্যালুই নেই, তো এটা মাইনাস, আসলে জিরো নাই ইভেন। সো এই জন্য আপনাদেরকে মার্কেট ক্রিয়েট করতে হবে, এবং এই জন্য এন্টারপ্রেনাররা যেরকম নতুন নতুন প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা আইডিয়া নিয়ে মার্কেটে আসবে, আমরা যারা যারা কিনা প্রফেশনাল, যারা জবের জন্য ট্রাই করছে, তাদের ওইরকম মার্কেট ডিমান্ড যেটা আছে সেই গ্যাপটাকে ফুলফিল করতে হবে। তো দেন আপনি ওই জায়গাতে চলে যাচ্ছেন, পৌঁছে যাওয়া যাবে। ভাই জার্মানি নিয়ে বলেছি, সাবজেক্ট কোনো ব্যাপার না, কাজ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, প্রথমেই যে রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আইএলটিএস স্কোর লাগবে। আমার মনে হয় যে এই জিনিসটা সবচেয়ে বড় হার্ডশিপ। এটা করেন, এটা আইএলটিএস নিয়ে যদি আপনি, রবির জন্য বলছি, যদি আইএলটিএস এর স্কোর যদি 6.5+ থাকে, আমার সাথে একটু নক দিয়ে আমাকে মেসেঞ্জারে ওই কনফার্মেশন নিয়ে, ডেফিনেটলি আমি আপনাকে নেক্সট লেভেলের জন্য সাপোর্ট করব, এবং এটা খুব ইজি হবে, খুবই স্মুথ হয়ে যাবে। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট ওয়ান। যদি সিজিপিএটা ভালো লেভেলে, সরি, স্কোরটা যদি ভালো লেভেলে থাকে, দেন অনেক বেশি ইজি হয়ে যাবে। না, আমার মনে হয় না ইউএসএ তে শেখ ইফতেখার শুধুমাত্র আইএলটিএস স্কোর অনেক হাই। তবে আমার মনে হয় না যে শুধুমাত্র আইএলটিএস স্কোর দিয়ে মিশিগান ইউনিভার্সিটিতে হবে। এটার জন্য যদি আন্ডার গ্রাজুয়েট, আমি জানি না এখানে লাগা হয় নাই, তো এখানে যদি আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকে তাহলে স্যাট লাগবে, অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেশনের কনফার্মেশন লাগবে, অথবা যদি পোস্ট গ্রাজুয়েশন হয়ে থাকে তাহলে জিআরই লাগবে। তো আমার মনে হয় যে এটা ছাড়া হবে না। ভাই একই কোশ্চেন, একই কোশ্চেন। ভাই 3 নিচে হইলে কি আপনি দেশে চান্স পাবেন? বিদেশে চান্স, তারপর আবার স্কলারশিপ। সো কোশ্চেন করার আগে আমার মনে হয় যে একটু লজিক্যালি চিন্তা করাটা বেটার। আমি বলছি যে যে জিনিসগুলো শুধুমাত্র গ্যাপ ফিল আপ করে তারপরে সেই টপিকসে কথা বলার জন্য, আলটিমেটলি আপনার এই কোশ্চেন গুলো মানে আসলেই আমার মনে হয় যে আমার নিজের জন্য খুব বেশি শোভনীয় হয় না অ্যান্সার দেওয়া। আমার মনে হয় অন্য যারা কিনা এখন লাইভ সেশন আছে তাদের জন্য এটা বেটার হবে। আর রিপিট কোশ্চেন করবেন না প্লিজ। সজীব, আমি 2 মিনিট আগেই কথা বলেছি, একটু ভিডিওটা পজ করে দেখতে পারেন কানাডার ওয়ার্ক পারমিটের ব্যাপারে।
গুড, এই যে এটা ভালো লাগে। মাহিম ইকবাল চৌধুরী, সার্টিফিকেট গুলো আসলে, এই সার্টিফিকেট গুলো তো আসলে সার্টিফিকেশন না, এটা হচ্ছে কমপ্লিট করার পরে যে সার্টিফিকেটটা পাওয়া যায় সেটা। তবে এই কোর্সগুলো করতে গেলে যেহেতু অনেকগুলো প্র্যাকটিস করতে হয়, তো ওই স্কিলগুলো অবশ্যই ফ্যাক্টর, স্কিলগুলো ফ্যাক্টর। আমি যে স্কিলগুলো ওই কোর্সগুলো করার সময় শিখছি, এটা ফ্যাক্টর। যদি আমি টেকনিক্যালি আবার বলি, যে আমি মেশিন লার্নিং এর একটা কোর্স করলাম, তো আমি কোর্স করতে গিয়ে কিন্তু আমি বিভিন্নভাবে প্রবলেমগুলোকে সলভ করি, তাই না? আমাদের ওখানে কিন্তু দেখায় ওই জায়গাগুলোতে, যেরকম দেখায় যে আমি কিভাবে ডাটাকে নিলাম, কিভাবে ইম্পোর্ট করলাম, কিভাবে অ্যানালাইজ করলাম, কিভাবে ক্লাসিফাইড করলাম। সো এই যে ক্লাসিফিকেশন করা, তারপরে হচ্ছে যে এটাকে প্রেডিকশন তৈরি করা, সেই প্রেডিকশনের সাথে ভেরিফাই করা, অ্যাকুরেসিটা দেখা, এই যে প্রসেসগুলোকে আমি শিখলাম, এবং আমি কি শিখলাম, শুধুমাত্র প্রসেসটা জানলাম না, আমি সেটাকে কোডিং করে সেই জিনিসগুলোকে সলভ করা শিখলাম। তো এটা কিন্তু অবশ্যই, যদি আমি যখন ডিপ লার্নিং এর জন্য কিংবা মেশিন লার্নিং এর জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যখন আমি কোনো একটা স্কলারশিপ অথবা হায়ার স্টাডির জন্য ট্রাই করবো, ডেফিনেটলি এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে অবশ্যই। এই জিনিসগুলো ডেফিনেটলি পজিটিভলি দেখা হয় এই ব্যাপারে। এবং শুধুমাত্র যে স্কলারশিপের ক্ষেত্রে তাও না, জবের ক্ষেত্রেও এটাকে খুব পজিটিভলি দেখা হয়। সো অবশ্যই, মানে এখান থেকে প্রথম যে জিনিসটা করতে হবে, শিখতে হবে, কাজটাকে শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে যে আমি যখন কাজগুলোকে শিখলাম, আমি ওইটাকে রিপ্রেজেন্ট করবো। অনেক সময় সার্টিফিকেট ছাড়াও হয়, আর সার্টিফিকেট থাকলেও তো অবশ্যই পজিটিভ, এটা একটা ইয়ে করে দেয়। জাস্ট মেক শিওর যে এটা সার্টিফিকেশন না, যেমন পিএনপি একটা সার্টিফিকেশন, তাই না? সিসিএনপি একটা সার্টিফিকেশন, A+ একটা সার্টিফিকেশন, ওই জায়গাটাতে না এটা। বাট এটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে, কারণ এটা তো সার্টিফিকেশন নাই আসলে। তো আমি যেটা করলাম এটাই ম্যাক্সিমাইজ, এবং ম্যাক্সিমাইজ এটা আমাকে ইম্প্যাক্ট ফেলবে। আম, না, জবের ক্ষেত্রে আপনি যদি সরাসরি জব নিয়ে যান, সেক্ষেত্রে আইএলটিএস লাগবে না। যদি আপনি পেয়ার নেন, সেক্ষেত্রে লাগবে। সো দুটা দুই ভাবে, যেমন ইউএস এর আছে H1B ভিসা, কিংবা ইংল্যান্ডের টায়ার 1। তো এই ক্ষেত্রে টায়ার 1 এর ক্ষেত্রে লাগবে, বাট H1B-র ক্ষেত্রে লাগবে না, কোনো কিছু লাগবে না। এটার জন্য শুধু জব স্কিল গুলো, এবং ওই কোম্পানি আপনাকে যদি রেফারেন্স লেটার দেয় আপনাকে, এবং আপনাকে রেফার করে, সো দেন আপনি কিনা, এবং স্পন্সর করে, সো তখন আপনি পাবেন। এবং অন্যান্য যে জায়গাগুলোতে যদি জব ভিসাতে যান, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আইএলটিএস লাগবে না। সেক্ষেত্রে আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট স্কলারশিপের জন্য দুটো জিনিস লাগবে ভাই, একটা হচ্ছে যে ইংলিশের প্রফিসিয়েন্সি লাগবে, আর 2 নাম্বার হচ্ছে একাডেমিক রিসার্চ, এবং অনেক কিছু প্যারামিটার আছে, এই জিনিসগুলোকে দেখতে হবে। পেপার থাকতে হবে, মিনস পাবলিকেশন থাকতে হবে। দেন যদি রেজাল্টও অনেক ফ্যাক্টর হইতে পারে। এছাড়াও অনেক স্কলারশিপ আছে, সেই স্কলারশিপ গুলোতেও করা যাবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি গভর্নমেন্টের স্কলারশিপ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কোর একটা ফ্যাক্টর এখানে, ওয়ান অফ দ্য ফ্যাক্টর। এবং সাথে আইএলটিএস লাগবে। এই জিনিসগুলো লাগবে আসলে স্কলারশিপের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিজিপি একটা ফ্যাক্টর, কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি একটা মিনিমাম একটা সিজিপি রিকোয়ারমেন্ট দেয়। বাট আমি যদি হায়ার স্টাডির কথা শুধু চিন্তা করি, সেক্ষেত্রে হবে, কারণ ইউরোপে তো অনেক জায়গায় এডুকেশনের জন্য লেখাপড়া টাকা লাগে না। তো সেই ক্ষেত্রে স্কলারশিপ ছাড়াও অনেক জায়গায় কাজ করা যায়। তো ব্যাপার না তো, এটা হচ্ছে মোমেন আহমেদ, আপনার কোয়ালিফিকেশন আছে, আপনি শুধু আইএলটিএস থেকে একটু প্র্যাকটিস করেন, 6 মাস সময় নেন। জুনে আপনি দিবেন, আজকে যেহেতু আমরা এখন এই মুহূর্তে জানুয়ারিতে আছি, আমি জুনের জন্য টার্গেট নেন, আমি 6 মাস ধরে প্রিপারেশন নেন। চারটা ভাগ আছে, চারটাতেই আপনি ভালো করার চেষ্টা করেন, একটা একটা করে করেন, স্টাডি করেন। স্টাডি করেন মিনস আপনি প্রচুর বই রিড করেন, ইংলিশ আর্টিকেল রিড করেন, নিউজ শোনেন, কথা বলার চেষ্টা করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, লিসেনিং এর প্র্যাকটিস করেন। আমার মনে হয় না যে এটা খুব বেশি কঠিন হবে। তো জাস্ট ট্রাই করেন, 6 মাস নেন, দেখেন একটা মানে হার্ড একটা ট্রাই করেন, আমার মনে হয় যেটা হয়ে যাবে।
ইউরোপের জবের ভিসাটা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে, প্রথমত ওরা স্পন্সর কম করে, বাট যখনই খুবই ডিমান্ড থাকে, হাইলি ডিমান্ড থাকে, তখন অনেক সময় ওরা স্পন্সর করে। তো সেই ক্ষেত্রে যে আমার যে টেকনিক্যাল স্কিল গুলো, আমার যে স্কিল এবং এক্সপিরিয়েন্সের ওপরেই ভিত্তি করে এটা হবে। অনেকেই আসতেছে বাংলাদেশ সেক্টরে কাজ করতে, তারা ইউরোপে আসে করতেছে সরাসরি। তো এটা তো হয়, যেটা যেরকম হয়। বাট এটা হচ্ছে যে জিনিসটা আরেকটা ইজি, আমি বলবো যে হায়ার স্টাডির মাধ্যমে এসে দেন এখানে কমপ্লিট করে জব করাটা ইজি। বাট ওই জায়গাতেও করা যাবে যদি সরাসরি আসতে চান, সেক্ষেত্রে স্কিল গুলোকে একেবারেই মানে শার্প শার্প হইতে হবে একদম। সো আর আমি যখন অ্যান্সার দিচ্ছি আপনারা ধরে নিবেন আপনার কোশ্চেন রেলিভেন্ট যদি নাও হয়, বাট আপনি জানতে চান, সো আমার মনে হয় যে না, যদি আপনার গ্যাপ থাকে সমস্যা নেই, আপনি তো এক্সপিরিয়েন্স অথবা অন্য কিছুতে দেখাইতে পারেন, এটা নিয়ে আমার মনে হয় যে খুব বেশি সমস্যা হবে না। বাট এটা দেখাইতে হবে যে আপনি ডেভেলপমেন্ট করেছেন, কাজ করেছেন, সেই জায়গাগুলোতে দেখাইতে হবে, অথবা সেলফ ডেভেলপমেন্ট করেছেন বিভিন্ন অনলাইনে কোর্স। লিটন দাস, আসলে জিনিসটাকে বুঝতে হবে যে আমি আইটি সেক্টর বলতে কি বুঝাচ্ছি। আইটি একটা বিশাল সেক্টর। আমি যদি বলি ম্যানুফ্যাকচার সেক্টরে আমি কোথায় কাজ করব, এটা কি মানে, কিংবা একটা পার্টিকুলার যদি আমি এক্সাম্পল না বলি কিংবা আমি না বলি, এটা টাফ। তো প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে আমি আমার এখনকার ব্যাকগ্রাউন্ডটা কি। ডেফিনেটলি আপনার লেখার স্টাইল দেখে আমার কাছে মনে হচ্ছে না যে আপনি ওই ব্যাকগ্রাউন্ডের মানুষ, ফার্স্ট অফ অল। সো যে জিনিসটা করতে হবে যে আমাকে, তাহলে যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট জিনিসগুলো নিয়ে লেখাপড়া করতে হবে। সো আমি যদি ওটাকে ডেভেলপ করতে পারি, নেটওয়ার্কিং সেক্টরে যেতে পারি, আমি কমিউনিকেশন সেক্টরে যেতে পারি, আমি প্রোগ্রামিং সেক্টরে যেতে পারি, আমি ডাটাবেস সেক্টরে যেতে পারি। সো আমার জন্য ডাটাবেস এখানে মেন্স হচ্ছে যে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে, স্টোরেজ নিয়ে, অনেক কিছু নিয়ে কাজ হচ্ছে, সেই জায়গাতে কাজ করতে পারি। আমি রিয়েলি অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করতে পারি। সো বিভিন্ন আইটি বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন গুলোতে আমি কাজ করতে পারি। এই অ্যাপ্লিকেশন গুলো ডাজন্ট মিন দ্যাট এটা সিমিলার, বাট এটা ইজ নট মিনস দ্যাট মোবাইলে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো দেখি সেই জিনিসগুলো না, এরকম না। এরকম যেটা সার্ভিস ওরিয়েন্টেড যে কোনো অ্যাপ্লিকেশন হইতে পারে। এই অনেক জায়গাতে আমাকে কাজ করার উপায় আছে। তো আমি যে সেই জায়গাগুলোতে সেই টপিক গুলো নিয়ে আমি কাজ করব কিংবা সেই সাবজেক্ট গুলো নিয়ে আমি কাজ করব। বাট স্টিল আমি যে জিনিসটা করব সেটার জন্য আমি কি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে, আর ব্যাকগ্রাউন্ড থাকলে সেটাকে আমি শার্প করব, মিনস আমি ক্রাফট করব, আমি যে জিনিসগুলোকে করতে চাচ্ছি সেই জিনিসগুলোকে নিজেকে অনেক বেশি ডেভেলপ করব, দেন আমি প্রসেস শুরু করব। এরপরে আমি কোথায় যাব, কোন দিকে টার্গেট করতেছি, কারণ হচ্ছে যে এক এক জায়গায় এক এক রকম রিকোয়ারমেন্টস থাকে। ইউএসএ এক ধরনের, কানাডায় আর এক ধরনের, ইউরোপে আর এক ধরনের, অস্ট্রেলিয়াতে আর এক ধরনের। সো আমি সেই জিনিসগুলোকে আমাকে চেক করে নিতে হবে, ভেরিফাই করতে হবে যে আমি কোথায় যেতে চাচ্ছি এবং আমার কি কি গ্যাপ আছে, এবং সেই গ্যাপ হিসেবে আমাকে রেডিনেস হইতে হবে, রেডিনেস করতে হবে আমাকে। মেহেদী হাসান ভাইয়া, আগে আইএলটিএস অথবা ওই জিনিসগুলো দেই, তারপরে আমরা আদার্স জিনিসগুলো নিয়ে চিন্তা করি। আমাদের এটাই হচ্ছে যে প্রবলেম, যে আমরা মানে নিজের যে জিনিসগুলো প্রবলেম গুলো না চিন্তা করে আমরা দুনিয়াদারির অনেক বেশি খবর রাখি। এখানে ডিফারেন্স জানার দরকার নাই তো। আমাকে যেটা জানতে হবে যে আমি একটা জায়গায় হায়ার স্টাডিতে যাচ্ছি, সেখানে আমাকে ফান্ডিং আছে কি নাই। সেখানে ফান্ডিং থাকলে ফান্ডিং কে আমি যদি অ্যাডপ্ট করতে চাই, আমাকে ওই ফান্ডিং এ আন্ডারে আমি যদি নিজেকে স্থাপন করতে চাই, আমাকে স্টাবলিশ করতে চাই, সো আমাকে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলোকে আমাকে করতে হবে। এটা ফান্ড কে দিল, গভর্নমেন্ট দিল না নন গভর্নমেন্ট দিল, ডাজন্ট ম্যাটার এনিথিং।
ম্যাটার হচ্ছে যে আমি ওই জায়গাতে যাওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করেছি কিনা, তাই না? আদারওয়াইজ ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, ড্রিম কাভার হবে না। সো সরি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি এই জিনিসটাই একমাত্র ওয়ে। আমি যদি অনেক ঘুরে পেঁচা জিনিসটাকে বলি, এটাই বলা লাগবে। সো উইদাউট টাইম কিলিং আমি এটাই বললাম। তো আগে নিজেকে প্রিপেয়ার করি। ডেফিনেটলি আইএলটিএস দেওয়া হয় নাই, ডেফিনেটলি আমার স্কিল সেট গুলোকে এখনো রেডি করি নাই, তাহলে আমি কিভাবে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করব? আগে তো আমাকে এই জিনিসগুলোকে করতে হবে। ভাই, আমি কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার না। রিসার্চ মেথোডোলজি নিয়ে আমি কি বলবো? জিআরই তে অ্যাডমিশনে ভর্তি হইলে খুবই ভালো, ওখানে কনসেন্ট্রেট করতে হবে। জিআরই হয়ে গেলে আইএলটিএস অথবা টোফেল করা লাগবে। এরপরে যেটা হবে, এরপরে হচ্ছে যে রিকমেন্ডেশন লেটার অথবা বিভিন্ন ভাগ আছে, বাট এখানে এই জিনিসগুলো সিবি রেডি করতে হবে। এরপরে তাদেরকে ইমেল, প্রফেসরদেরকে ইমেল দিতে হবে। সো এটার জন্য ফরম্যাটিংটা রেডি করতে হবে, আমি এটা নিয়ে বলেছিলাম। এসওপি তৈরি করতে হবে। সো এই জিনিসগুলোকে রেডি করব। আমার মনে হয় যে জিআরই, কারণ জিআরইটা সবচেয়ে বেশি ঝামেলাযুক্ত জিনিস। তো আমার মনে হয় এখানে প্রথমত কনসেন্ট্রেশন করাটা বেটার। দেন যে সাবজেক্টের জন্য করা হচ্ছে সেই জায়গাগুলোতে আমি কনসেন্ট্রেট করব, যে আমি আমার স্কিলটাকে আরেকটু হাই করব, এবং যেটা রিকোয়ারমেন্ট আছে সেটার সাথে ম্যাপ করার চেষ্টা করব। তাহলে আমার মনে হবে, এবং আমার মনে হয় ডেভেলপমেন্ট হবে, এবং আমার মনে হয় জিআরইর পর আমার সাথে যোগাযোগ করলে বাকি যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলাতে আমি হেল্প করতে পারবো। এই জিনিসগুলো অনেকগুলো আছে, এবং এগুলো আমার আর্টিকেলে এমনি আসছে, এবং আমি পার্সোনালিও এটা শেয়ার দিয়ে আমি এটা হেল্প করতে পারবো, সমস্যা নেই। এবং আরো যদি আমি যদি মিস আন্ডারস্টুড হয়ে থাকি এই কোশ্চেনের, সো আরো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমার মেসেজ দিলে আমি সেটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ফর ইউ অনলি, নট ফর আদার্স। জসিমউদ্দিন, এটা অন্য সেক্টরে, অন্য অন্য সাবজেক্টে কথা বলবো। এমনিতে আজকে অনেক বেশি টেকনিক্যাল কথা হয়ে গেছে। কাজী এমডি বিধান আদিত, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলেছি, বা জার্মানি যাইতে হইলে কি করা লাগবে সেটাও বলেছি। সো আমার মনে অলরেডি এটা নিয়ে কথা হয়ে গেছে। আমার জানা নাই, দেব শর্মা জয়, আমি এ ধরনের ভিসা সম্পর্কে আমি কথাও বলি না, আর আমার জানা নাই, আমার এর স্কোপের বাইরে। সো সরি, কান্ট হেল্প। আমি একেবারে, এটা আমার স্কোপের বাইরে, সরি ভাইয়া। আমি ইটালির এইসব ভিসা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এবং আমি চাই না এটা। সবুজ, এটা ফিজিক্স নিয়ে অবশ্যই স্কোপ আছে, বাট আদার রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করতে হবে, এবং ফিজিক্সের কোন পার্ট নিয়ে রিসার্চ হবে সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যদি এটা অ্যাপ্লাইড ফিজিক্স অথবা ওই রিলেটেড জিনিসগুলো হয়ে থাকে, তো নিয়ার অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং, সো আমার মনে হয় ভালো হবে, খারাপ না। বাট এটার জন্য আপনাকে আদার রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করতে হবে। তারিকুল ইসলাম, নাজেম, হ্যাঁ, এই জায়গাগুলোতে এসব জিনিস না করলে বেটার।
আমি পার্সেন্টেজে বলি 80% উপরে থাকলে খুব ভালো। 80 নিয়ার অ্যাবাউট 90 এটা খুব ভালো স্কোর। এটা হচ্ছিল মুর্শিদা রহমান রিমা। 80% উপরে যদি স্কোরটা থাকে এটাকে ভালো স্কোর বলা যায়। এবং সেক্ষেত্রে আপনার জন্য ডোর অনেক ওপেন হয়ে যাবে, অনেক বেশি অপশন হবে বিভিন্ন স্টেটের বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে। সবথেকে 6 ইজ ভালো স্কোর, বাট আর একটু বেশি হইলে মনে হয় বেটার হবে, কারণ অনেকেই বলবে 7। হ্যাঁ, তো এই জন্য অ্যারাউন্ড 7 এটা চলো একটা মোটামুটি সেভ 3.3 হতে পারে। ব্যাট কিংবা আদার রিকোয়ারমেন্ট গুলো একটু দেখতে হবে যে এটা কি সম্ভব কিনা। আমি বলছি তো যে স্কোর যেরকম আইএলটিএস কিংবা এই স্কোর এই টাইপের স্কোর গুলো হচ্ছিল যে ম্যান্ডেটরি। তো সেই জায়গাতে সাথে হচ্ছে যে সিজিপিএ এবং আদার জিনিসগুলোকে মেজার করবে যে আসলে ক্যাপাবিলিটিকে জাস্টিফাই করার জন্য। আমিও চাই, আমিও অনেক কিছু করতে চাই, সো সেটা হয় না। কারণ হচ্ছে যে আমার পারিপার্শ্বিক যে কন্ডিশন সেটার সাথে আমাকে ম্যাপ করতে হবে। তো যারা মনে করেন যে আমি রাহুল সরকারের জন্য আমি বোধহয় বলেছি আজকের এই কথাগুলোর মধ্যে আমি বলেছি, যদি মিস করে থাকেন হার্ভার্ড এমআইটি নিয়ে কথা হয়েছে, তো প্লিজ পজ করে দেখবেন। এখানে অনেক বেশি হাই স্কোর লাগবে এডুকেশন ব্যাকগ্রাউন্ডে, জিআরই অথবা জিম্যাটে। সাথে হচ্ছে যদি ওদের এক্সামের সিস্টেম থাকে সেখানে এক্সামেও অনেক অনেক ভালো করা লাগবে, কারণ এখানে সারা পৃথিবী থেকে মানুষজন অ্যাটেম্প নেয়। তো খুবই ক্যাপাবল মানুষরা এবং অবশ্যই লাক লাগে মানুষরাই এখানে সিলেক্টেড হয়। সো এই জন্য এই জিনিসগুলোকে প্রিপারেশন নিতে হবে। ফ্রেন্ড ইমরান অবশ্যই ভালো হবে। সমস্যা কি, যদি তুমি ইমিগ্রেশন নাও তুমি কোনো সমস্যা নাই ফ্রেন্ড। তুমি কানাডা অথবা অস্ট্রেলিয়ার দিকে, আমি বলবো কানাডার দিকে তুমি নিতে পারো। সো এই জন্য তুমি যেটা করো যে আইএলটিএস এর প্রিপারেশন না নেওয়া থাকলে নিতে পারো, এবং মেক শিওর করো যে 7 এর থাকে, তাহলে অনেক ভালো হবে। তো আমার মনে হয় যে তুমি তুমি করতে পারো, এটা কোনো ব্যাপার না। আমিও তো আর একটা কয়েকদিন পর আর একটা দেশে চেষ্টা করব। সো এটা ডাজন্ট ম্যাটার যে বয়স কত হয়েছে কি হয়েছে, কোনো সমস্যা নেই। আর এটা কোনো ব্যাপারই না, আরো বেশি বয়সে মানুষজন চেঞ্জ করে, কোনো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। জাস্ট তুমি আইএলটিএস দিয়ে আমার মনে হয় প্রিপারেশন নাও, এটা কোনো ব্যাপার না, এটা খুব ইজি হবে। আর আর যাওয়ার আগে হচ্ছে যে একটা সার্টিফিকেশন করে নিয়ে যাবা। আমি বলবো যে পিএনপির জন্য পিএনপিটা হইলে বেটার। কারণ হচ্ছে যে সেক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং কাজের সাথে সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিংবা ওই ম্যানেজমেন্ট রিলেটেড জিনিসগুলো নিয়ে করবা। তোমাকে আমি এটা হচ্ছিল শাহরিয়ার, ফাইম শাহরিয়ারের জন্য তুমি গুগলের একটা নিজস্ব আমি তোমাকে পরে মেসেজ দিয়ে দেবো, নিজস্ব ওদের একটা ক্র্যাশ মেশিন লার্নিং এর কোর্সটা আছে টেনসর ফ্লোর উপরে। সো ওটা ওটা খুব ভালো, আমি দেখেছি। সো ওটাকে ফলো করা যাইতে পারে, কারণ অনেক জায়গাতে পাইথন কোড ওরা ইউজ করেছে, তো ওই জিনিসগুলো কাজে লাগবে। সো ইউএস এর জন্য ওই তো দুটাই আবার, টোফেল এবং জিআরই জন্য আমার মনে হয় যে এটা 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 কমপ্লিট করার পরে আর কিছু রিকোয়ারমেন্ট হবে। আমার মনে হয় যে এগুলো করলে ইউএস এর জন্য আর কোনো ইয়া হওয়ার কথা না।
বড় ধরনের কোনো মানে আমার মনে হয় আর হার্ডশিপ নেই, হার্ডশিপ এই দুটাই। দুটাই ভালো। এটা হচ্ছিল যে আমজাদ হোসেন রিপনের জন্য জার্মানিতে অ্যাকাউন্ট আর ফাইন্যান্স, যদিও জার্মানি ইঞ্জিনিয়ারিং এর ফোকাস কান্ট্রি, দুটাই ভালো, অ্যাকাউন্টিং ফাইন্যান্স আসলে আহ, ভালো। কারণ দুটোর একটাকেও ছোট করার কোনো উপায় নেই, দুটাই ভালো। তবে আমি মনে করি যদি কারো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে অথবা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ হয়ে থাকে, সেক্ষেত্রে ফাইন্যান্স তার জন্য ভালো, কারণ ফাইন্যান্সিয়াল নলেজ দিয়ে সে উপর দিক যেতে পারবে। সো অ্যাকাউন্টিং এ যেতে পারবে, বাট অ্যাকাউন্টিং হয় কি মোর সফিস্টিকেট, যে অ্যাকাউন্টিং এর উপরে, কিন্তু ফাইন্যান্সটা হচ্ছে যে আসলে ব্রড ফাইন্যান্সিয়াল ডিসিশন আদার্স যে জিনিসগুলো, মার্কেট অ্যানালাইসিস, অনেক কিছু। তো এটার জন্য ফাইন্যান্স যদি ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ হয়ে থাকে, বাট দুটাই ভালো। এই ব্যাপার কোন দুটাতেই জব আছে, এগুলো যদি রিয়েলি স্কিল হয়ে থাকে, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের মানুষের জবের অভাব নেই, প্রচুর জব। রুবি রেহান, এটার জন্য পিআর করতে হবে, যদি ফুল ফ্যামিলি যেতে হলে কানাডাতে পিআর করতে হবে। পিআর বেটার অপশন, একটু সময় লাগবে, বাট এটা ভালো হবে, সলিউশনটা ভালো। এবং সেখানে গিয়ে হায়ার স্টাডি, অন্য কিছু লোন নিয়ে হায়ার স্টাডি করার স্কোপ আছে, অনেক ফ্যাসিলিটিস। যদি কেউ পিএন নিয়ে যায়, সেটা হচ্ছে যে আলটিমেটলি সিটিজেনরা যে সুবিধাগুলো পায়, অলমোস্ট সেই সুবিধাগুলোই পার্মানেন্ট রেসিডেন্সরাও পায়। এবং সেখানে যদি জবের কোনো প্রকার মানে জবগুলো যদি না হয় টাইমলি, তো সেখানে কি লোন নিয়ে হায়ার স্টাডি কিংবা একাডেমিক ডেভেলপমেন্টের জন্য, প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য উপায় আছে। তো এটা খুবই ভালো। আমি এবং লাইভ সেশনে যারা আছেন তাদেরকেও বলছি, কেউ যদি মনে করেন যে 2 ইয়ার্স এর প্লাস এক্সপিরিয়েন্স আছে, গ্রাজুয়েশন আছে, কিংবা মাস্টার্স থাকলে বেশি ভালো হয়, অথবা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে দুইজনেরই যদি গ্রাজুয়েশন থাকে, তো এগুলোতে আপনার অনেক বেশি ভালো হবে। সাথে আইএলটিএস এর স্কোরটা ভালো করবেন, এবং দেখে নিতে হবে যে কোন স্কোরটা আপনার জন্য ফিট হচ্ছে। সো এটা করার পরে আপনি যদি যান, আপনি যখন হয়ে গেল, প্রচুর মানুষ যাচ্ছে এবং ইজি, খুবই সস্তায় জিনিসটা হয়ে যায় তুলনামূলকভাবে। তো এটা ইজিলি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যখন আপনি যাচ্ছেন, লোন নিয়ে স্টাডি করার সুযোগ পাবেন। জব তো পাবেনই, জব আসলে খুঁজলে হয়। আর যদি কখনো চ্যালেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে হায়ার স্টাডি করে অথবা প্রফেশনাল ডেভেলপমেন্ট করে আবার জবে ঢোকা যায়। সো মানে দুটাই খুব ভালো হবে। আহ, এই তো আজকে আর শেষ করব, মোটামুটি যে যেগুলো কোশ্চেন ছিল সেগুলো নিয়ে কথা হইলো। তো যে যে সাবজেক্টেই করেন না কেন, আমার মনে হয় যে যদি আপনার ওই সাবজেক্টে যদি আপনি স্কিল ডেভেলপ করেন, নলেজটা ভালো থাকে, সেটাকে যদি এক্সপিরিয়েন্সে রূপান্তর করতে পারেন, এগুলো সবকিছু না নিজের উপরে নির্ভর করে। কারণ এই জিনিসগুলোকে না কেউ আপনাকে, অন্য কেউ হেল্প করতে পারবে। সো বেটার হচ্ছে যে নিজেকে নিজেকে ডেভেলপ করা, জাস্ট রাস্তাগুলোকে জানা, যে কিভাবে আপনি ওয়ে ফরওয়ার্ড হইতে পারেন, সেগুলোকে কনসেন্ট্রেট করে যদি আপনি কাজ করেন এবং স্মার্ট ওয়েতে ডিল করা যায় সেই জিনিসগুলোকে। এই যে যেরকম বললাম যে আপনি হায়ার স্টাডি করবেন, তো আপনার এক্সপিরিয়েন্স আছে 5 বছর 10 বছর, অনেকেই মেসেজ দিয়েছেন এবং ইনবক্সেও অনেকে দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি পিআর এর জন্য ট্রাই করলেন, আপনি সরাসরি হায়ার স্টাডি না করে পিআর এর জন্য অ্যাপ্লাই করলেন, পিআর হয়ে গেলে সেখানে গিয়ে অনেক ইজিতে আপনি এডুকেশন করার সুযোগ পাবেন। সো আমি বলবো যে আপনারা একটু স্মার্টলি জিনিসগুলোকে ডিল করেন, শুধু অন্যের কথায়, আগেও বলেছি এখনো বলছি, যে শুধুমাত্র একজনের কথা শুনে অন্ধভাবে ব্লাইন্ড ভাবে তাদেরকে ফলো না করে আপনাকে রিয়েলিস্টিক জিনিসটাকে বুঝতে হবে, যে আসলেই যে জিনিসগুলো বলা আমি শুনছি জানছি সেই জিনিসগুলো কতটুকু রিয়েলিস্টিক। তো এবং সেগুলোর মধ্যে স্মার্টনেসটাকে লাগান, এবং আপনি দেখেন যে রিয়েলি আপনারা বিভিন্ন সেক্টরে যদি জিনিসগুলোকে টাচ করেন, অলরাউন্ডার হওয়ার চেষ্টা করেন,
যেমন সফট স্কিল গুলোকে ডেভেলপ করেন, টেকনিক্যাল স্কিল গুলোকে ডেভেলপ করেন, মানে আপনার রেলিভেন্ট স্কিল গুলোকে ডেভেলপ করেন, সাথে ইংলিশের যে রিকোয়ারমেন্ট গুলো হয় সেগুলোকে যদি ফুলফিল করতে পারেন, সো অনেক ক্ষেত্রেই হবে যে আপনি স্কলারশিপ পাবেন, জব পাবেন, অনেক হাইলি স্যালারিতে আপনি জব পাবেন, এবং ডেভেলপ মানে নিজেকে ডেভেলপ করার সাথে সাথে ফাইন্যান্সিয়ালি ডেভেলপ হবেন। সো রেজুলেশন গুলো ওইরকমই হওয়া উচিত। প্রথমত নিজের গোলটাকে সেট করেন যে আমি এটা করতে চাচ্ছি, সেটার জন্য প্ল্যান করেন যে আপনি কিভাবে জিনিসটাকে অ্যাকশনে পরিণত করবেন কিংবা রিয়েলিস্টিক করবেন, সেটা করেন। দেন 3 নম্বরে রিয়েলি টাইম ওয়াইজ জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, এবং শেষে আপনি সেই জিনিসগুলোকে দেখবেন, ভেরিফাই করার সুযোগ করে নিয়ে নেবেন। সো এই আমার মনে হয় যে এই জিনিসগুলোকে যদি আপনি করতে পারেন, ডেফিনেটলি আপনার যে টার্গেট থাকবে সেটা ফুলফিল হবে। এবং সবসময় অপশন রাখবেন, যে আপনি হার্ডকোর হয়ে যাবেন না যে না আমার স্পেসিফিকলি এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে যেতে হবে, নট নেসেসারি। ড্রিম তো অনেক জায়গায় থাকে এবং ড্রিমকে অন্যভাবে বাইপাস করা যায়। ড্রিমটাকে আমি অ্যাচিভ করার জন্য অনেকগুলো স্টেপেও যাইতে পারি। যেটা বলি যে যদি বড় ধরনের কোনো প্রবলেম থাকে, আমরা সবসময় বলি এটা, যে সেটাকে সেগ্রিগেট করে নেওয়া, মানে ছোট ছোট করে অংশে ভাগ করে নেওয়া। এই 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 অনেক সময় হয় যে আমার টার্গেট আছে যে আমি বড় কোম্পানিতে, পৃথিবীর 1 নম্বর কোম্পানিতে চাকরি করব, কিন্তু আমার ক্যাপাবিলিটিতে হচ্ছে না। সো আমি প্রথমে সেই জায়গায় যাব, একটা ছোট কোম্পানিতে কাজ করব, দেন ধীরে ধীরে নিজের স্কিল সেটটাকে বাড়াবো, তারপরে আমি আস্তে আস্তে বড় জায়গায় যাব। সেখানে যদি শুরুতে যেতেই না পারি, তাহলে কিন্তু আমি বড় কোম্পানিতে হচ্ছে না। তো আমাকে এভাবে, অনেক সময় হয়ে গেলে তো যাদের জন্য হচ্ছে না, তো আমরা কি প্রবলেমটাকে সেগ্রিগেট করে ফেলবো, এবং সেগ্রিগেশনের মাধ্যমে আমি জিনিসগুলোকে একটার পর একটা আমি ব্লকগুলোকে পরবর্তীতে আবার ডটগুলোকে কানেক্ট করবো। আমি প্রথমে ডট করে ফেলবো এবং সেগুলোকে কানেক্ট করবো আস্তে আস্তে। তো এটা জবের ক্ষেত্রে হতে পারে, এটা হায়ার স্টাডির ক্ষেত্রে হতে পারে। যারা বলছি অনেক সময় যে দেখে শুনে মনে হচ্ছে যে অনেকগুলো কঠিন করে বলা হচ্ছে, না, এটা আসলে রিয়েলিস্টিক। অনেক সময় আমার টার্গেট থাকছে যে আমি এমআইটিতে হার্ভার্ডে আমি পড়ালেখা করবো, কিন্তু অনেক সময় আমার লেখাপড়ার রেজাল্টের হচ্ছে না। সো এখানে সেক্ষেত্রে আমি আপসেট হব না। আমি যেটা করব যে আমি ঠিক আছে আমি বেস্টন ইউনিভার্সিটিতে পড়বো, হ্যাঁ, সো কিংবা আমি এই ধরনের ইউনিভার্সিটিতে পড়বো। এগুলো কিন্তু কোনোটাই খারাপ ইউনিভার্সিটি না, অনেক ভালো ইউনিভার্সিটি অনেক আছে। তো এখানে 19 আর 20-এর ডিফারেন্স হয়ে থাকে। আপনি যদি লিস্ট দেখেন এবং তাদের প্যারামিটারের ইয়াগুলো দেখেন, টপ ইউনিভার্সিটি প্রথম 5টা ইউনিভার্সিটির সাথে 50তম ইউনিভার্সিটির কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই, এবং এটা কিন্তু খুব বেশি মানে ম্যাটার করে না। সেদিন আমি প্রায় বলি এই কথাটা, এবং সেদিন দেখলাম যে আরো অনেকেই এটা নিয়ে বলছে এখন। তো আসলে বিদেশের মাটিতে তো অনেকে বাংলাদেশটাই চেনে না। তো আমরা তো এখানে সেখানের একটা ইউনিভার্সিটিতে পড়ে, যখন আমরা ইউএস এর একটা ইউনিভার্সিটিতে পড়ছি কিংবা ইউরোপের একটা ইউনিভার্সিটিতে পড়ছি, এটাই অনেক বড় ফ্যাক্টর। তো সেক্ষেত্রে যে জিনিসটা দরকার হয় যে আমি ওখান থেকে কি শিখলাম। এবং আমি অ্যালান মাস্কের একটা আর্টিকেল আমাদের গ্রুপে শেয়ার, ইউথ কার্নিভাল গ্রুপে শেয়ার করেছিলাম। সেখানে কিন্তু তার মেসেজটা খুব ক্লিয়ার ছিল। তো টেসলাতে তারা তাদেরকেই রিক্রুট করে, কিংবা এটাও সব জায়গার জন্য বড় বড় কোম্পানি সবাই তাই করে। ইনিশিয়ালি হয়তো বা অনেক সময় আসে যে বড় ইউনিভার্সিটি গুলো একটু প্রায়োরিটি পায়, সেটা ডিফারেন্ট কেস। বাট ইন জেনারিক হচ্ছে আমি কতটুকু জানি এটা ফ্যাক্টর। সো আমি যখনই একটা ইন্টারভিউতে যাচ্ছি, আমি একটা সিভি পাঠাচ্ছি, সো এখানে আমার ক্যাপাবিলিটিটা, আমার ওয়ে অফ কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। এই জন্য সিভিটা ইম্পর্টেন্ট, ইন্টারভিউটা ইম্পর্টেন্ট, এবং ইন্টারভিউতে গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট। সো এই জায়গাগুলোতে যদি আপনারা কনসেন্ট্রেট করেন, সো বাকি জায়গাগুলো হয়ে যাবে। এই জন্য অনেক সময় যারাই বলেন যে আমার ড্রিম অমুক জায়গায়, সেই জায়গায় যদি আমার ক্যাপাবিলিটি না হয়, কারণ অনেকের সাথে আমি কথা বলেছি, অনেকেরই রিকোয়ারমেন্টের সাথে ফুলফিল হচ্ছে না এই মুহূর্তে। তো আপনি পরবর্তীতে অন্যান্য এডুকেশন করার সুযোগ পাবেন, এক্সিকিউটিভ এডুকেশন করার সুযোগ পাবেন, অন্যভাবে করার সুযোগ পাবেন। সো এই মুহূর্তের জন্য যদি এই জিনিসটা না হয়, অন্য কিছুর জন্য, এই জন্য অপশন রাখাটা খুবই জরুরি। এই জন্য গোল সেটিংস এর সময় অবশ্যই অপশন গুলোকে মাথায় রাখবেন, এবং অপশন অবশ্যই চেঞ্জ হয়। এন্টারপ্রেনারশিপ
যারা করেন কিংবা এন্টারপ্রেনার যারা আছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। টাইমের উপরে বেস করে আপনার প্ল্যান চেঞ্জ হইতে পারে, আপনার ভিশন চেঞ্জ হইতে পারে, আপনার মিশন চেঞ্জ হইতে পারে। সো এই জায়গাগুলোতে আপনারা ওইভাবে করবেন। এক্সপেরিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। ডিজাইন থিঙ্কিং এর বড় পার্ট হচ্ছিল যে ব্রেইন স্টর্মিং এবং এক্সপেরিমেন্ট করা। আপনি ফেল করবেন, মেশিন লার্নিং এ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখেন কত কিছুর মধ্যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনি বারবার করবেন, এরপরে অ্যাকুরেট রেজাল্ট আসবে। তো এই জন্য এক্সপেরিমেন্ট করাটা খুবই জরুরি, কিন্তু ফোকাস বিহীন এক্সপেরিমেন্ট না। আপনার ফোকাস আছে, বাট এই ফোকাসটাকে আপনি চেঞ্জ হইতে পারে। যে আপনি স্কলারশিপ নিবেন, এটা আপনি হায়ার স্টাডি যাবেন, এটা আপনার ফোকাস হইতে পারে। বাট ওয়ে অফ আপনি এখানে কমিট করবেন কিভাবে, কিভাবে পৌঁছাবেন, কিভাবে রিচ করবেন, এটা ভ্যারি করতে পারে। সো সবসময় এই জায়গাতে এসে কনসিডার করবেন এইভাবে যে আমাকে ওই জায়গাতে পৌঁছাইতে হবে। আমাকে যদি কোনো অল্টারনেটিভ অপশন দিয়ে যেতে হয় আমি যাব, বাট আমি ওই জায়গাতে পৌঁছাবো। তো এই জায়গাগুলোতে সবসময় রাখবেন, এবং এগুলো পার্সোনাল আরো এক্সপিরিয়েন্স আসবে নেক্সট সেশন গুলোতে। প্রত্যেক উইকে তো অলমোস্ট আসি, মাঝখানে এই মাসের অথবা শেষের দিকে একটু আসতে পারবো না, এক উইক, সেটা আমি জানাবো ইন অ্যাডভান্স। বাট প্রত্যেকটা উইকে কথা হচ্ছে, আরো এক্সাম্পল নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। বাট একটা জিনিসকে কখনোই আপনারা ভুলে যাবেন না, যে আমি যদি আজকে একটা জায়গায় পৌঁছাতে পারছি না, ডাজন্ট ম্যাটার, আপনি অল্ট অপশন দিয়ে সে জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন, যদি রিয়েলি আপনি ওই জায়গায় ফোকাস করে থাকেন, আপনি রিয়েলি যদি ড্রিম হয়ে থাকে। তো আবারও বলছি যে কনসেন্ট্রেট করবেন গোলের প্রতি। কোন ইউনিভার্সিটি, কোন ব্র্যান্ড, ডাজন্ট ম্যাটার রিয়েলি। এটা আপনার আমার জন্য ম্যাটার না, এটা আমরা পাইলে খুশি। আমি আমার ড্রিম ছিল 25 বছরের ড্রিম, আমি পোষণ করছি। 25 বছর তো লাগছে, অনেকে তো 25 বছর লাগে না, 4 বছরে হয়েছে। আমি হার্ভার্ডের অফিসিয়াল অ্যালামনাই হব, এটা আমার 25 বছরের ড্রিম ছিল। কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এটা লাগে নাই, যারা ওখানকার অ্যালামনাই হয়েছে অনেকে তো 5 বছরে হয়ে গেছে, 4 বছর আগে চিন্তা করছে, হয়ে গেছে, তারা ভর্তি হয়ে গেছে। বাট আমাকে ওই জায়গায় পৌঁছাইতে হইলে আমি অপশন দিয়ে গেছি। আমি আপনাদের মতো, আমি খুবই জেনারিক একজন মানুষ, আমাকেও আপনাদের মতো অপশন দিয়ে দিয়ে যেখানেই গিয়েছি সেখানে অপশন দিয়ে দিয়ে যেতে হয়েছে। বাট আই এম ওকে উইথ দ্যাট। সো আমার মনে হয় যে ওকে হইতে হবে। সেই জন্য ওকে না হইতে পারলে প্রবলেম, তখন হচ্ছে যে প্রবলেম হবে এবং অনেক হার্ডশিপ হবে। আপনি দেখবেন যে এটা করার পরেও অনেক হার্ডশিপ হবে, করার আগেও অনেক হার্ডশিপ হবে। সো এটা এটা আপ টু ইউ। আর প্রথমত হচ্ছে যে নিজেকে যদি ওই জায়গায় না পৌঁছাতে পারেন ডিরেক্টলি, নো প্রবলেম। যদি রিয়েলি চান, রিয়েলি ইউ বিলিভ যে আপনি ওটা দরকার আপনার, এবং আপনার ড্রিম রিয়েলি প্যাশন যদি উঠে থাকে, আপনি অপশন দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং অন্যদের কেউ যদি নেগেটিভ বলে থাকে, ডোন্ট ফাইট উইথ দেম। নেগেটিভ নেগেটিভ বলবেই, বড় কিছু করার পরেও বলবে, ওটাতেও নেগেটিভ বলবে। ডাজন্ট ম্যাটার, আপনি ওই জায়গায় রিচ করলেও আপনার নামে নেগেটিভ বলবে। এটা যাদের নেগেটিভ বলা, সে নেগেটিভ বলবেই। কেউ ডিসকারেজ করলেও ডিসকারেজ হবেন না, কারণ হচ্ছে যে আপনি রিয়েলি চাইলে সেটা হবে, আপনি যদি রিয়েলি ওই জায়গাতে টিকে থাকেন। এই জন্য যদিও ফানি, এবং আমি পরবর্তীতে যখন দেখতাম তখন জানতাম না যেটা ফানি এবং এটা অ্যাক্টিং, পরে জানছি, তারপরেও ভালো লাগে। রয়্যাল র্যাম্বো বলে WWF এ হইতো, WWE পরে হয়েছে। তো এখানে রয়্যাল র্যাম্বো যে ম্যাচটা হইতো, সেখানে হচ্ছে যে লাস্ট পর্যন্ত টিকে থাকাটা ফ্যাক্টর। হ্যাঁ, সে উইনার। এবং টেস্ট ক্রিকেটে তাই হয়, 90 মিনিট 96 মিনিটে গোলের এক্সপিরিয়েন্স আছে ফুটবলে, যে কোনো যা রিয়েল লাইফে সব জায়গায় এক্সাম্পল গুলো আছে। সো টিকে থাকতে হবে মিনস আপনাকে আপনার টার্গেট নিয়ে আপনাকে আগাইতে হবে। এবং আমরা তো বিখ্যাত সেই গল্পটা আছে, তাই না, খরগোশ এবং কচ্ছপের গল্পটা আমরা সবাই জানি। সো আপনাকে ওই জায়গাতে পৌঁছাইতে হইলে আপনাকে প্যাশন রাখতে হবে, প্যাশনেট হইতে হবে, পেশেন্ট রাখতে হবে। দেখেন, সো প্রথমত হচ্ছে যে আপনাকে একেবারে ডিটারমিনেট হইতে হবে, ডিটারমিনেশন ছাড়া এটা সম্ভব না। তো এই জন্য অনেক সময় আপনাদেরকে হয়তো আমিও বলছি যে না, এটা পসিবল না, কারণ বলছি এই কারণে যে ওই রিকোয়ারমেন্ট ওই জায়গাতে সম্ভব, কিন্তু অল্টারনেটিভ মিনস অন্য রাস্তা দিয়ে আপনি যাবেন। হ্যাঁ,
সো আজকে আমার মনে হয় যে আসলেই মানে এনার্জেটিক করার আপনাদেরকে আমার খুবই মানে এটা ইন্টেনশন ছিল বছরের শুরু। আপনারা রিয়েলি এনার্জেটিক হয়ে আপনাদের কাজগুলোকে প্যাশনেট ওয়েতে ডিটারমিনেশন নিয়ে হার্ড ওয়ার্কিং করেন, বাট স্মার্ট ওয়েতে। যেটাই বললাম, আপনি কানাডাতে, অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডির জন্য যেতে পারেন, বাট আপনার অলরেডি 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। আপনি পিআর এর জন্য ট্রাই করবেন ভাইয়া, বাপু। কারণ হচ্ছে যে এটা টাইম না, গুড ইজ নট গুড টাইম ফর ইউ টু ফর হায়ার স্টাডি। হ্যাঁ, আপনি কি হায়ার স্টাডি করেন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কিংবা গভর্নমেন্টের ফান্ড নিয়ে, লোন নিয়ে। সো কি হলো যে আমার নিজের দেশে বাবার টাকা আমাকে খরচ করতে হইলো না, তাই না? কিংবা আমাকে ওই ফোরটাকে দিতে হচ্ছে না, অনেক কিছু আছে। সো আমার মনে হয় যে আপনারা এভাবে চিন্তা করেন, থিঙ্ক পজিটিভলি, এক্সপেরিমেন্ট করেন, মানে রিয়েলি ভালো আউটকামের জন্য পরিশ্রম করেন, একটু ডেভেলপমেন্টের জন্য সময় দেন, সুন্দর সুন্দর আর্টিকেল পড়েন। শুধু ফেসবুকের যেগুলো ভ্যালুলেস কিছু শেয়ার থাকে, প্রতিদিনই থাকে, এগুলোর দিকে কনসেন্ট্রেট না করে আমার মনে হয় যে যেগুলো ভ্যালুয়েবল আর্টিকেল আসে সেই জিনিসগুলোকে পড়েন, সময় দেন, লিঙ্কডইনে সময় দেন। ইউটিউব শুধু গান শোনার জন্য না, কিছু গঠনমূলক কিংবা নিজের ডেভেলপমেন্টমূলক যে ভিডিওগুলো আছে সেগুলোতে সময় দেন কিছু, অবশ্যই অবশ্যই কাজে আসবে এগুলো। এবং একটা বছর দেখেন যে জানুয়ারি থেকে যদি আপনি রিয়েলি প্ল্যান করে আগামী ডিসেম্বরে ইনশাল্লাহ আপনাদের সাথে যখন কথা হবে ইনশাল্লাহ, তাহলে তখন আশা করি যে অনেকের কাছ থেকে অনেক পজিটিভ ফিডব্যাক পাবো। এই মেসেজ সেকশনে যেন অনেক কিছু ভালো ভালো মেসেজ থাকে যে ভাই আমি অমুক জায়গায় গিয়েছি, অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় ভিসা হয়েছে, অমুক জায়গায় জব পেয়েছি, আমি এই সার্টিফিকেট পেয়েছি। সো যাতে পজিটিভ নিউজে মেসেজ অ্যাটলিস্ট 40% যাতে থাকে, এটা আমার হচ্ছে যে আমার ইয়ে হচ্ছে যে আপনারা রিয়েলি যদি করেন, এই সেশনে যারাই ছিলেন, আমি চাই যে 40% মানুষ যাতে এই ধরনের মেসেজ গুলো দেয়, এবং আমার পেজের মেসেঞ্জারও যেন এরকম থাকে। তো এই তো শেষ করে দিব, অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে। সো গুড নাইট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট অথবা অ্যাডভাইস করবেন আপনাদের জানার ব্যাপারে, এবং যে জিনিসগুলো অলরেডি পাবলিশড সেই জিনিসগুলোকে রিভিউ করবেন, এবং আমি আছি। এগেইন আল্লাহ হাফেজ, গুড নাইট।